This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কোথাও কি মনে হচ্ছে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতিগুলো বেরিয়ে আসছে, যদি সত্যি আরও বেশি অন্যান্য জায়গায় দেখা যায়, আরও অনেক ধরনের সর্বস্তরে দুর্নীতি ধরা পড়বে? এই যে আমাদের রাজ্যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা যাতে বজায় থাকে, বাদ না যায়, তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় একটা রেজলিউশন পাস করিয়েছে যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে তাদের চাকরিগুলো যাতে রাখা যায়। পুলিশ শীর্ষকর্তা হিসাবে আপনার কি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মনে হয় যে আরজি করের যে পুরো বিষয়টা এর পেছনে একমাত্র সঞ্জয় রায় আছে? একাই সঞ্জয় রায় অপরাধটা করে থাকতেন তাহলে এই এফআইআর করতে এত দেরি হওয়ার কথা ছিল না। বাবা মাকে আত্মহত্যার ঘটনা বলার কোনো দরকার ছিল না, এবং যে পরে যে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো দরকার পড়তো না। কোথাও মনে হচ্ছে তাহলে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভার নিয়ে সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। হাইকোর্ট বুঝেছিল যে আমাদের কলকাতা পুলিশের লোকেরা, আরজি কর অথরিটির লোকেরা যেভাবে করছে সেটা এরা প্রমাণ জোগাড় নয়, প্রমাণ লোপাট করছে, এবং আদৌ একদিন থেকে গেলে কোনো প্রমাণ থাকবে না। সেই জন্য কলকাতা হাইকোর্ট একদম প্রথম দিনই সিবিআই অর্ডার দিয়েছিলেন। কোথাও কি মনে হচ্ছে সিবিআই তদন্ত ঠিকভাবে এগোচ্ছে? সুপ্রিম কোর্ট যেভাবে কেসটা নিয়ে, আমার মনে একটা সন্দেহ আছে যে এটা কেসটাতে জাস্টিস দেওয়ার জন্য করা হয়েছিল না, এখানকার শাসক দলের নেতাদের বিড়ম্বনার হাত থেকে বাঁচানোর জন্য করা হয়েছিল। এই ব্যাপারে আমার সন্দেহ। ক্রাইম এগেইনস্ট ওমেন, হ্যাঁ, এটা কি শুধুই প্রচার নাকি এর পেছনে কতটা সত্যতা রয়েছে? আমার ক্রাইম হচ্ছে, আমি এটা রেকর্ড করলাম, তো এইটা যদি খুব ভালো অবস্থা হয় তাহলে বাস্তব খুব ভালো, কিন্তু ক্রাইম হচ্ছে তো রেকর্ডই হচ্ছে না, এটা তো খুব ভয়ঙ্কর অবস্থা। কোথাও কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ? মমতা ব্যানার্জির অধীনে যেখানে পয়সা নেওয়ার সুযোগ আছে সেখানে বাদ দেওয়া হয়েছে এরকম কোনো জায়গা আপনি পাবেন না। বর্তমানে যে ঘটনা ঘটলো সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা, সেখানে মেয়র বলছেন যে পুলিশ অ্যাকশন নাও, তো কি মনে করছেন আপনি? এতদিন সাধারণ লোক মরছিল, এই নেতাদের তো মাথা ব্যথা। এখন সুশান্ত ঘোষের উপর যদি গুলি হতে পারে তাহলে ফিরাদ হাকিমের উপরও হতে পারে, সৌগত রায়ের উপরও হতে পারে। অতএব তাদের এখন মাথা ব্যথা হতে শুরু করেছে যে এটা বন্ধ করা হচ্ছে। আপনার কি কোথাও মনে হচ্ছে তাহলে যে আমাদের বিচার ব্যবস্থা এবার ভেবে দেখার সময় এসেছে? কারা ভেবে দেখবে? আইনসভার সদস্যরা 24 সালে যারা ইলেক্টেড হয়েছে 543 জনের মধ্যে 500 জন হচ্ছে বহু কোটি, এবং তাদের গড় সম্পত্তির পরিমাণ কত? 46.3 কোটি। তাদের অর্ধেকের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে এবং 27 জন কনভিকশনও হয়েছে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি আর প্লাস নিউজ রুম। আর প্লাস নিউজ রুমে আজকে ডক্টর নজরুল ইসলাম, একাধারে সাহিত্যিক, একসময় শীর্ষ পুলিশ কর্তা এবং অবশ্যই শিক্ষাবিদ ডক্টর নজরুল ইসলাম। নজরুলদা, আপনাকে স্বাগত। অনেক দিন বাদে আপনাকে আমরা স্টুডিওতে পেয়েছি, আজকে নিউজ রুমে পেলাম। অনেকগুলো প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে, বিশেষ করে আরজি কর পরবর্তী পরিস্থিতিতে। অনেকে বলছেন একদিকে প্রতিবাদ চলছে, একদিকে কিছু মানুষের উৎসব চলছে। অনেকে বলছেন এই সময়টা দ্রোহকাল। আপনার মনে হচ্ছে এই সময়টা একটা দ্রোহকাল? দেখুন, আমার যেটা মনে পড়ছে যে আরজি করের ঘটনাটা ঘটেছে, এটা খুবই দুঃখজনক যে একজন মহিলা চিকিৎসক, মানে আমাদের রাজ্যের রাজধানীর একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত ছিলেন,
তখন তাকে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে। তো এটা খুবই নিন্দনীয়, খুব দুঃখজনক। তো এই ঘটনার পর জুনিয়র ডাক্তারদের কেউ কেউ যে আন্দোলন শুরু করেন, তার ফলে যেগুলো সামনে এসেছে, আমার মনে হয় এরকম ঘটনা না ঘটলে আমাদের যে মেডিকেল এডুকেশনে যে এই যে তোলাবাজি, কাটমানি, থ্রেট কালচার, টাকা দিয়ে মানে পাশ করার উপযুক্ত নয় এমন ক্যান্ডিডেটের খুব ভালো রেজাল্ট, এবং যারা ভালো রেজাল্ট করার কথা টাকা না দিতে পারার জন্য তাদের খারাপ রেজাল্ট বা এমনকি ফেল করা, এই যে ভয় দেখিয়ে একটা কায়েম করে রাখা অবস্থা যাতে টাকা তোলা যায়। তো আমার নিজেরও দেখুন, আমি নিজেও অসুস্থ হয়েছিলাম, আমি বরাবরই যখন চাকরিতে ছিলাম এখনও সরকারি হাসপাতালেই প্রথম চিকিৎসার জন্য যাই, দরকার হলে বেসরকারি হাসপাতালে যেতে হয় সেটা অন্য কথা। কিন্তু আমি চিকিৎসার জন্য যাচ্ছি, সে ডাক্তার যদি কিছু না শিখে, দেখুন জুনিয়র ডাক্তাররা যখন বলছিলেন, একজন ডাক্তারের আমি নাম বলছি না, যে তিনি অসুখের নাম জানেন না কিন্তু তিনি খুব ভালো রেজাল্ট করেছেন। তো সেই রকম ডাক্তারের কাছে যদি আমি যাই তাহলে তিনি আমার কি চিকিৎসা করবেন? আমি তো ভয় পাচ্ছি যে আরজিকরের ঘটনাটা যদি আগে হতো তাহলে আমি যে চিকিৎসাটা এত নির্ভয়ে করেছি ডাক্তারবাবুদের সঙ্গে, আমি স্বীকার করবো যে তারা আমার চিকিৎসা খুব ভালোভাবে করেছেন, আমার কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে। কিন্তু আমার ভয় করতো যে এই রকম ডাক্তার আমার চিকিৎসা করছে না। তো মানে এখন একটা এমন সময় চলে এসেছে যে ডাক্তারের রেজিস্ট্রেশন কবে, কোথা থেকে পড়েছেন, কোন শিক্ষাবর্ষে পড়েছেন, সেই হিসেবে আমাদের সেই ডাক্তারের কাছে যেতে হবে। তার কারণ মধ্যখানে বিশেষ করে যেই সময়টা আমরা রয়েছি, একটা সময়ে বিরাট একটা সময় এই দুর্নীতি এবং এইভাবে না পড়ে পাশ করেছে, এমনকি কোথাও কোথাও বলছে অনার্স পেয়েছে। দেখুন, আপনারা এটা জানেন যে শুধু ভারতবর্ষ নয়, এশিয়ার মধ্যে প্রথম মেডিকেল কলেজ আমাদের এই কলকাতায়, যেটা কলকাতা মেডিকেল কলেজ। কিন্তু এখন প্রথমে যে অবস্থাটা ছিল যে কলকাতা ছিল সবথেকে ভালো ডাক্তারদের পাওয়ার জায়গা, এখন ডাক্তারবাবুরা তাদের চিকিৎসার জন্যে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছেন, হায়দ্রাবাদ চলে যাচ্ছেন, চেন্নাই চলে যাচ্ছেন, মুম্বাই চলে যাচ্ছেন। এটা তো আমাদের পক্ষে খুবই দুঃখজনক, খুব আশঙ্কারও। হ্যাঁ, যে যেখানে বললাম যে প্রথম মেডিকেল কলেজ এখানে হয়েছিল, এখান থেকে ডাক্তারবাবুরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেন, সেই জায়গাটায় মেডিকেল এডুকেশনের অবস্থা আজকে এই। আমার পরিচিত আমার বয়সে একজন ডাক্তারবাবুরেরও ক্যান্সার ধরা পড়েছে, তিনি বোম্বেতে চলে গিয়েছেন, তিনি নিজে ডাক্তার, এখানে প্রফেসর হিসেবে রিটায়ার করেছেন, মেডিকেল এডুকেশনে ছিলেন। মানে চিন্তা করুন, আমার মতো লোক হলে আপনি বলতে পারতেন যে আপনি কিছু বোঝেন না, এখানকার ডাক্তাররা ভালো, আপনি জানেন না, সেই জন্য আপনি গিয়েছেন। কিন্তু যিনি মেডিকেল এডুকেশন সার্ভিসে ছিলেন, সেখান থেকে প্রফেসর এবং এইচওডি হিসেবে রিটায়ার করেছেন, তার যখন এই অসুখটা ধরা পড়েছেন তিনি মুম্বাইতে চলে গিয়েছেন। আমি নাম বলতে পারি, বলা ঠিক হবে না। আমি যেটা বলতে চাইছি যে এটা আজকে অস্বীকার করার উপায় নাই। দেখবেন যে এখানকার আমাদের রাজনৈতিক নেতা বলুন, বা আমি যে বলছি ডাক্তার বলুন, বা কোনো শিক্ষাবিদ বলুন, ভারতবর্ষের বাইরে না, ভারতবর্ষের মধ্যেই যদি চিকিৎসা করতে হয় তাহলে আমাদের কলকাতা ছেড়ে অন্য শহরে যাচ্ছেন। এটা তো আমাদের লজ্জার কথা, এরকম হওয়া উচিত নয়। দিল্লি থেকে, মুম্বাই থেকে, ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে, চেন্নাই থেকে আমাদের এখানে চিকিৎসা করতে আসার কথা। কিন্তু আমরা মানে ক্ষুদ্র স্বার্থে আমাদের এই যে মেডিকেল এডুকেশনটাকে এমন খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছি যে আমাদের লোকেরা এখন বাইরে চলে যাচ্ছে। আপনি যে কথা বললেন, সত্যি ডক্টর বিধানচন্দ্র রায়ের পশ্চিমবাংলার এই যে দুরবস্থা হবে, এটা সত্যি ভাবা যায় না, এটা খুব আশঙ্কা। ধরুন বিধানচন্দ্র রায় তো এই আমাদের এমবিবিএস ব্যাপারে
যে ইংল্যান্ড থেকে ডিগ্রি করেছেন, খুব নাম করা ডাক্তার, শুনেছি, দেখি বলে দিতে পারতেন। ধরুন আপনি যদি দাঁতের ডাক্তারের কথা ধরেন, তো ইন্ডিয়ার প্রথম ডেন্টাল কলেজ কোথায় হয়েছে? অবশ্যই কলকাতায়। অবশ্যই কলকাতায়। এবং যার নামে হয়েছে, যার নামাঙ্কিত, তিনিও যুগান্তকারী। হ্যাঁ, তিনি ইউএসএ থেকে পড়াশোনা করে, ইংল্যান্ড থেকে পড়াশোনা করে সেখানে ডেন্টাল কলেজ করেছেন, এখনও আছে সে কলেজটা। আমি যেটা বলতে চাইছি যে চিকিৎসা বিদ্যার শুরু এখানে, সব রকম শাখার, কিন্তু আমরা নিজেদের মানে কি বলবো, খুব ক্ষুদ্র কিছু মানে অন্যায়ভাবে পয়সা রোজগার করার জন্যে এই ব্যবস্থাটাকে এত খারাপ করে দিয়েছি যে আমাদের মানটা খারাপ হয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। খুব গুরুত্বপূর্ণ কথা। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আপনাকে, যে আমরা সবাই জানি, আমি একটু অন্যভাবে আরজিকরকে দেখার চেষ্টা করব, এবার আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা সবাই জানি শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে হলো, এবং আমরা জানি, সমর্থন করি বা না করি, আমাদের অন্য একটি দেশ, প্রতিবেশী দেশ, তার আভ্যন্তরীণ বিষয়তেও যাচ্ছি না, কিন্তু এটা ঠিক, গণতন্ত্রে যদি মানুষ দেখে তার গণতান্ত্রিক অধিকার, তার রায় প্রতিফলিত হচ্ছে না, তাহলে ভোটে নয় হেঁটে সরকার ফেলে দেওয়া যাবে। এই রকম একটা জায়গায় বাংলাদেশ একটা নজির সৃষ্টি করেছে। আমি সেটা ভালো বা খারাপ বলছি না। কোথাও কি মনে হচ্ছে যে এই ঘটনার পরবর্তী সময় আরজিকরের যে ঘটনা ঘটেছে, তাতে এ রাজ্যের তৃণমূল সরকারকে, ভারতবর্ষের কেন্দ্র সরকার, অবশ্যই এনডিএ এবং নরেন্দ্র মোদী যেখানে প্রধানমন্ত্রী, তারা আড়াল থেকে পশ্চিমবঙ্গকে, তারা কোথাও এইখানকার সরকারকে তারা সাহায্য করেছেন? দেখুন, আমার ব্যক্তিগত মত আমি বলতে পারি। অবশ্যই। আমার মত হচ্ছে যে এখানে শাসক দলের সর্বোচ্চ নেতাদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের সর্বোচ্চ নেতাদের একটা সমঝোতা আছে। কেন্দ্রের শাসক দলের নেতারা এখানে, তারা যদি ক্ষমতায় আসেন তাহলে আসবেন, না হলে কংগ্রেস বা সিপিএম এই রকম পার্টিগুলোর সুবিধা হয় এরকম কোনো অবস্থা সৃষ্টি এখানে করবেন না। এখানে যে সরকারের পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু একটা বড় কারণ। আর তারও থেকে বড় কারণ হচ্ছে যে এখানে সরকার কারা গড়বে সেটা সাধারণ ভোটাররা ঠিক করছে না, সেটা ঠিক করে দিচ্ছে গুন্ডা বদমাশরা, যে অস্ত্র নিয়ে ভোট লুট করে যারা বিপক্ষে ভোট দেবে তাদেরকে বাড়ি থেকে বেরোতে না দিয়ে, বা তারা যদি বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট কেন্দ্রেও যায় তাহলে তাদের ভোট দিয়ে নিয়ে তাদেরকে না দিতে দিয়ে, এমনকি যারা সমর্থক শাসক দলের তাদের ভোটও তারা বিশ্বাস করে না যে তাদেরকে দেবে, সেই জন্য তাদের ভোটটাও দিয়ে নিতে হয়, এরকম একটা অবস্থা। দেখুন, আমি গ্রামে থেকে উঠে এসেছি এবং গ্রামে আমার এখন যাতায়াত আছে। তা আপনি যদি বলেন যে সেখানে ভোট যেভাবে হয়, যে লোকটা মারা গিয়েছে তার ভোট দিয়ে নেওয়া হচ্ছে, কোনো একটা লোককে জোর করে ধরে নিয়ে এসে তার হাতে কলমেকে তার ভোটটা দিয়ে নেওয়া হচ্ছে। যেমন আমার যেখানে বাড়ি, আমার গ্রামের একটা বুথের কথা বলছি, একজন লোক ছিলেন, তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ছাড়া ভোট দেন না, বৃদ্ধ লোক, আমার থেকেও বয়স বেশি। তো তাকে জোর করে এই গুন্ডা বদমাশে তুলে নিয়ে এসে বুথে ঢোকালেন, ঢুকিয়ে তার হাতে কালি দিয়ে দিয়ে ভোটটা অন্য একজন দিয়ে দিলেন। তো তিনি তো মারামারি করতে পারছেন না গুন্ডাদের সঙ্গে, তিনি বুথের ভিতরেই কাঁদতে শুরু করে দিলেন এবং তাকে বুথ থেকে লোকেরা বের করে দিলেন, কিন্তু ওখানেই কাঁদতে থাকলেন। এই এখন যে পুলিশের লোকেরা আছেন তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে, এই বাহিনীর লোকেরা এসে আবার কিছু না করেন, সেই জন্য তাকে আবার বুথে ঢোকানো হলো। বুথে ঢোকানো হয়ে তিনি ভোট দিলেন অন্য একজনের ভোট। আপনি চিন্তা করুন, দুটোই বেআইনি। উনার ভোটটা যখন একজন দিয়ে দিচ্ছে বেআইনি, আবার উনাকে কান্না বন্ধ করার জন্য যখন অন্য একজনের ভোট দিয়ে দেওয়া উনাকে দিতে দেওয়া হচ্ছে, সেটাও বেআইনি। আপনারা যদি চান এটা ভেরিফাই করে নিতে পারেন। ধরুন একটা লোক সান্ত্বনা পুরস্কার দিচ্ছে, যেন সান্ত্বনা পুরস্কার ওনাকে দিচ্ছেন না, নিজেদের বাঁচার ব্যবস্থা করছেন, যে পুলিশ এসে ওনাকে যদি কাঁদতে দেখেন আর উনি যদি বলেন, পুলিশের ইচ্ছা থাক আর না থাক, কেন্দ্র বাহিনীর ইচ্ছা থাক বা না থাক,
ওই যারা করেছে তাদেরকে ধরতে হবে, বা যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এটা অ্যালাউ করেছে তাদের চাকরি যেতে পারে। কারণ আমি প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করছি, আমি পোলিং অফিসার হিসেবে কাজ করছি, আর আমি একজনের ভোট অন্যজনকে দিতে দিচ্ছি, এটাতে তো সাজা হওয়া উচিতই। কিন্তু আমাদের ভোট এখন এরকমভাবে হচ্ছে, ফলে সাধারণ মানুষ কাকে ভোট দিচ্ছে, এই যে ভোটে জিতে নেতারা বলেন যে জনগণ আমাদের সঙ্গে আছেন, এটা একদম ঠিক নয়। গুন্ডা বদমাশরা তাদের সঙ্গে আছেন। কোথাও কি আপনার মনে হয় না নির্বাচন কমিশন, যেহেতু আপনি একসময় শীর্ষ পুলিশ কর্তা, আপনি একজন আইপিএস অফিসার ছিলেন, আপনার কোথাও মনে হয় না আমাদের গণতন্ত্র নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই পদক্ষেপগুলো অত্যন্তভাবে গণতন্ত্রের পক্ষে স্বস্তিদায়ক? কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন, একজন সৎ অফিসার, একজন সৎ আইপিএস অফিসার হতে পারেন, একজন সৎ বিভিন্ন অন্যান্য সার্ভিসের অফিসার হতে পারেন, সে যখন খুব নিষ্ঠা ভরে নির্বাচন কমিশনে দেশের পবিত্র গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সে যখন কোনো পদক্ষেপ নেয়, নির্বাচন কমিশন চলে যাওয়ার পর তাকে শাস্তি ভোগ করতে হয়। দেখুন, নির্বাচন কমিশন থাকতেও ভোগ করতে হয়। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে উদাহরণ দিচ্ছি। বামফ্রন্ট জামানার শেষের দিকে এবং পরিবর্তন হওয়ার পর তৃণমূল জামানেও আমাকে কোনোদিন ভোটের ডিউটি দেওয়া হতো না। কেন? কারণ আমি যেখানে ভোটের ডিউটিতে ছিলাম, আমি উদাহরণ দিয়ে নাম করে বলতে পারি, সেখানে ভোট রিগিং করা যায় না, ভোট করা যায় না গুন্ডা বদমাশদের দিয়ে। অত ভোটের ডিউটি না, ভোটের ডিউটি তাদেরকে দেওয়া হয় যারা ভোট রিগিং করতে সাহায্য করাবেন। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তাদের করা হয় যারা এই ভোট রিগিং করতে সাহায্য করবেন। মানে অত্যন্ত দুঃখজনক। আপনাকে তো দেওয়া হতো না, মানে বাম জামানাতেও দেওয়া হয়নি, তৃণমূল জামানাতেও না, আপনাকে তৃণমূল জামানায় একবারও দেওয়া হয়নি। বাম জামানায় প্রথম থেকে দু একবার দেওয়া হয়েছিল, তারপর যখন দেখা গিয়েছে যে আমাকে রেখে কেন ওখানে ভোট করা যাচ্ছে না, তারপর থেকে বন্ধ করা হয়। প্রথমবার যখন আমাকে ভোটের ডিউটি দেওয়া হলো না, তো আমি ছুটি নেইনি, আমি ভোটই দিতে পারলাম না। আমি একটা প্রশ্ন করবো, আপনি মানে আহত হবেন না, ব্যক্তিগতভাবে আঘাত করছি না, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন আপনি অতীব সৎ মানুষ, কিন্তু অনেকে মনে করেন অবাস্তব এবং রোগগ্রস্ত সৎ মানুষ, যে কারণে সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও আপনি এ রাজ্যের ডিজি হতে পারলেন না। দেখুন, সততার সংজ্ঞাটা কি যদি আপনারা বলেন তাহলে আমি বলতে পারি। এইটা কি সততা যে আমি কারো কাছ থেকে হাত পেতে পয়সা নিলাম না, কিন্তু আমার জুনিয়র অফিসার পয়সা আদায় করে বেআইনি কাজ করছে, আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলাম না? না। এইটা কি সততা যে আমার সিনিয়র অফিসার আমাকে একটা বেআইনি কাজ করতে বললে আমি করে দিলাম? আমি এটাকে কিন্তু সততা বলি না। আপনি বলছেন না। ধরুন একজন ডাক্তারবাবু তৃণমূল নেতা আছেন, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, তিনি আমার ভালো চান, তিনি এই তৃণমূল ক্ষমতা আসার আগে থেকে তৃণমূল করেন এবং এখনও তৃণমূল করেন। তিনি আমাকে এই কথাটা বলেছিলেন যে দেখুন, আপনি তো একমাত্র এখানে অল ইন্ডিয়া সার্ভিস অফিসার যাকে মমতা ব্যানার্জি ফোন করেছিলেন এবং আপনাকে নিয়ে যাওয়ার জন্য কয়েকবার ফোন করেছিলেন, তো আপনাকে আমি অসৎ কাজ করতে বলছি না, কিন্তু যদি উনার সঙ্গে একটু সম্পর্ক ভালো রেখে চলতেন তাহলে আপনি আজ কোথায় থাকতেন। তো সেটা কেন সম্ভব নয়? আমার আইপিএস জীবনের উপলব্ধির যন্ত্রণা বলে একটা বই আমি লিখেছি, ওনার কথা উদ্ধৃতি করে লিখেছি। এই সম্প্রতি যখন আরজি করার ঘটনা হলো, তিনি এখন মেডিকেল এডুকেশন সার্ভিসেই আছেন। তা আমি তাকে বললাম যে দেখুন, আপনি যেরকম চাইছিলেন সেরকম হলে আমার অবস্থা কি আজকে সন্দীপ ঘোষের মতো হতো না? উনি কোনো উত্তর দেননি আমাকে। উনি কোনো উত্তর দিতে পারলেন না? মানে ধরুন ডিজি হতে গেলে যে অসৎ হতে হয়, আমি কোনোদিন হতে চাইনি। খুব জুনিয়র ছিলাম আমি, ক্যালকাটা এয়ারপোর্টে অ্যাডিশনাল এসপি ছিলাম, আপনারা জানেন। সেই সময় একটা কাজ নিয়ে, আমি নাম বলে দিচ্ছি, বিকাশ কলি বসু ছিলেন, তিনি আমাকে অফিসে একদিন ডাকেন। তখন তিনি পুলিশ কমিশনার? তখন তিনি ডিজি। তো বলেন যে দেখুন, পুলিশের চাকরি করতে গেলে এরকম কিছু করতে হয়, যেটা ঠিক আমার করা উচিত নয়, আমি করতে বাধ্য নয়, এরকম।
তা আমি বললাম যে স্যার আমি প্রথমে মানুষ, আমার সৎ থাকার সঙ্গে যদি আমি পুলিশ সত্তার কোনো বিরোধ হয় তাহলে আমি কিন্তু সৎ মানুষ হব, আমি সৎভাবে জন্মেছি, আমি সৎভাবে মরব, পুলিশ আমি থাকবো না তাহলে। কিন্তু আমি মনে করি যে সৎ থাকার সঙ্গে পুলিশ সত্তার কোনো বিরোধ থাকা উচিত নয়, আপনারা অসৎ কাজ করছেন বলে বিরোধ হচ্ছে। তিনি বলেছেন যে ঠিক আছে আপনি জানেন না, উনি আর কথা বাড়াননি, আর কথা বলেননি। কিন্তু এরকম তো অনেক সৎ অফিসার আছেন যারা সিস্টেমের বিরুদ্ধে নীরবে লড়াই করে গেছেন, সরবে লড়াই করেননি আপনার মতো। সিস্টেমের বিরুদ্ধে নীরবে কীরকম লড়াই বলুন আপনি? আমাকে যদি বলা হয় যে তোমাকে এখানে পোস্টিং করা হয়েছে, মাসে এত টাকা তুলে দিতে হবে, আমাদের লোকেরা যদি অপরাধ করে তাদেরকে আপনি ধরবেন না, অন্য লোকেরা অপরাধ না করলেও তাদেরকে যদি কোর্টকে দিতে বলা হয় আপনি দেবেন। আমি সিস্টেমে থাকলাম, পদে থাকলাম, সিপি হলাম, ডিজি হলাম, আমি সৎ মানুষ থাকবো না? আজকে যে আপনি এটা তো স্বীকার করলেন, আপনি সিপিএমের হোক, কংগ্রেসের হোক বা তৃণমূলের লিডারদেরও জিজ্ঞেস করুন, অসৎ কেউ আমাকে বলে কি? কিন্তু এইসব করলে আমাকে অসৎ বলতো, আমি এটা চাই না। ধরুন আমি আইপিএস অফিসার হিসেবে কাজ করেছি সারা জীবন, জানেন অন্য অনেক প্রস্তাবও ছিল, কিন্তু আমি জানি যে আমার তাতে লাভ কি। ধরুন আমাকে বলা হতো যে আইপিএস অফিসারদের তো প্রচণ্ড ক্ষমতা, আমি তো কলকাতা পুলিশ ডিসি ডিডি ছিলাম, ডিসি হেডকোয়ার্টার ছিলাম জানেন, ডিসি ইবি ছিলাম। আমি তাদেরকে বলি যে একটা মানুষ সৎ হলে তার কোনো ক্ষমতা নেই, কারণ আমি যখন ডিডি হিসেবে একটা কেস সুপারভাইজ করছি বা ডিসি হেডকোয়ার্টার হিসেবে একটা লাইসেন্স আমি ইস্যু করবো না ঠিক করছি, তখন আমার আইনটা দেখছি আর আমার বিবেকে বলছে যে আমার কি করা উচিত। আমি যদি সেটা করি আমি তাহলে সৎ, আর আমি যদি সৎ হয় আমি অন্য কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমি যদি অসৎ হই, একটা লোক মার্ডার করেছে, আমি তাকে না অ্যারেস্ট করে বাইরে রাখতে পারি, আমি খুব পাওয়ারফুল। কিংবা একটা লোক মার্ডার করেনি, আমি তাকে ধরে হাজতে ঢুকিয়ে দিলাম, আমি খুব পাওয়ারফুল। অসৎ অফিসাররা প্রচণ্ড পাওয়ারফুল হয়। শাসক দলের লোকেরা যে অসৎ অফিসারদের উপর এত নির্ভর করে সেটার কারণ এই, সৎ অফিসাররা কোনো দিন পাওয়ারফুল হয় না, কারণ তিনি আইন মেনে চলেন, তিনি যেটা নেয় সেটা করেন, অতএব তার দ্বিতীয় কোনো পথ নাই। তার মানে শাসক সবসময় চায় এফেক্টিভ অর্থাৎ কার্যকারিতা সম্পন্ন অসৎ অফিসার। এফেক্টিভ না হলেও চলবে, কারণ সাম্প্রতিককালের ঘটনায় দেখেছেন যে কিছু কিছু অফিসার তাদের যা দুর্নাম করেছে, এফেক্টিভ হলে সেটা হতো না। কিন্তু শাসক দলের লোকেরা সবসময় চায় যে যে অফিসারকে তার পদে বসাবেন প্রভাবের পদে, তারা তাদের অঙ্গলে হিলনে চলবে, মানে কুণ্ঠাবিহীন আনুগত্য থাকবে, শর্তহীন আনুগত্য, প্রশ্নাতীত আনুগত্য, অন্য কোনো গুণ তার থাকতে হবে না। মনুষ্যত্ব বলে অন্য যে গুণগুলো আছে, আদর্শ, সততা, ন্যায়পরায়ণতা, এগুলো কিচ্ছু থাকবে না, শুধুমাত্র প্রশ্নহীন আনুগত্য। অসাধারণ কথা বললেন। তার কারণ এই সমাজে তাহলে সেই সমস্ত ক্ষমতাশালী আমলা আধিকারিক তাদের শাসকের কাছে তাদের একমাত্র উপজীব্য বিষয়। আপনি যদি বলেন, আমি দুটো একটা উদাহরণ দিতে পারি আপনাকে। আপনার মনে আছে যে এই যে আমাদের রাজ্যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তাদের চাকরিটা যাতে বজায় থাকে, বাদ না যায়, তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় একটা রেজলিউশন পাস করিয়েছে যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে তাদের চাকরিগুলো যাতে রাখা যায়। শিক্ষামন্ত্রীকে দিয়ে, শিক্ষা সচিবকে দিয়ে, আপনারা জানেন অধীনস্থ সংস্থাকে দিয়ে হাইকোর্টে এফিডেভিটও করিয়েছে। তো এই জন্যে অন্যদেরকে ডাকার সঙ্গে শিক্ষা সচিবকে ডেকে পাঠানো হলো। তদন্তকারী সংস্থাতে তিনি কি বললেন
যে আমাকে শিক্ষামন্ত্রী বলেছে সেই জন্য আমি করেছি। তো যদি তাই হয় তো তাহলে শিক্ষা সচিব করে একজন সিনিয়র আইএএস অফিসারকে অনেক টাকা বেতন দিয়ে রাখার কি দরকার? ওখানে একজন পিয়ন বা খুব জোর হলে ক্লার্ক লেভেলের লোককে রেখে দিলেই তো শিক্ষামন্ত্রী যাবে, সেটা তুমি করে দিতে পারবেন। আর একটা আইনের কথা বলছি, দেখুন আইএএস আইপিএস অফিসাররা অল ইন্ডিয়া সার্ভিস রুল মেনে চলতে হয়। তো অল ইন্ডিয়া সার্ভিসেস কন্ডাক্ট রুলস আছে, আপনি চেক করে নিতে পারেন, ইন্টারনেটে এখন সব পাওয়া যায়। রুল 3, সেখানে বলা আছে যে কোনো অফিসার যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন আইন মতে তার বিবেকে যেটা সঠিক মনে হবে সেই সিদ্ধান্ত নেবেন। উপরের কোনো লোক যদি বলে অন্যরকম কিছু করতে, তাহলে তার অধিকার আছে, তিনি চাইবেন যে আমাকে লিখিত দিন, লিখিত দিন। তো শিক্ষা সচিবকে শিক্ষামন্ত্রী বললেন আর উনি এটা করে দিলেন। আমাদের দেশের লোকেরাও সেরকম, তদন্তকারী সংস্থার লোকেরাও সেরকম। আমি থাকলে বলতাম আপনি লিখিত নিয়েছিলেন, নাহলে চলো না যেত। তাহলে উনি বুঝে যেতেন যে শিক্ষামন্ত্রী বলেছে আর আমি করেছি, বলার অর্থ কী হয়। এই বলার শিকার আর একজন জুনিয়র অফিসার আরজিকর কাণ্ডে জানেন, টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? মানে তিনি এমন কিছু করেছেন যেটা তার করার কথা ছিল না। আপনার মনে হয় কোনো ওসি সে নিজের ক্ষমতা আছে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটা? অবশ্যই, অবশ্যই। আমি তো আইপিএস অফিসার হিসেবে 3 দশকের বেশি কাজ করলাম, আমার অধীনেও অনেক ওসি কাজ করেছেন, আমিও অনেকে ডিজির অধীনে, সিপির অধীনে, মন্ত্রীর অধীনে, মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করেছি। কারো ক্ষমতা থাকলে বলুন যে আমাকে দিয়ে কোনো বেআইনি কাজ করিয়ে নিয়েছেন। না, আপনি কি মনে করেন অভিজিৎ বাবু, যাকে টালা থানার ওসি হিসেবে সিবিআই আমরা জানি যে গ্রেফতার করেছে, সে কারোর নির্দেশ ছাড়া এত বড় এমন ঘটনা ঘটাবে যে অভিযোগ উঠছে? আমি দুটো কথা বলছি। সিপি, তৎকালীন সিপি আরজি করে গিয়ে কি বলেছিলেন যে যা হয়েছে আমার কমান্ডে হয়েছে। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে আমি সারা রাত ঘুমোতে পারিনি, রাত 2টো পর্যন্ত কমিশনারের সঙ্গে কথাবার্তা বলেছি। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার মাধ্যমে সকলের কাছে প্রশ্নটা রাখছি। দেখুন, পুলিশ মন্ত্রীর অধীনে পুলিশ কমিশনার বা ডিজি কাজ করলেও সরাসরি কাজ করে না। পুলিশ কমিশনার, ডিজি দুজনেই হোম সেক্রেটারির মাধ্যমে পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে। অতএব পুলিশ মন্ত্রীর বা কমিশনের কারো একে অপরকে ফোন করার কথা নয়, সেটা আইনের বাইরের কাজ। তবু মেনে নিলাম যে একটা ঘটনা ঘটেছে, পুলিশ মন্ত্রী তাড়াতাড়ি জানতে চাইলেন যে কী হয়েছে আমাকে জানাও, এবং পুলিশ কমিশনার একবার খোঁজ নিয়ে জানিয়ে দিলেন যে এই হয়েছে। কিন্তু রাত 2টো পর্যন্ত বারবার ফোন করবেন কেন? কেন করবেন? কেন করবেন ভাবুন। আর উনি গিয়ে বলছেন যে আমার কমান্ডে হয়েছে, তাহলে অভিজিৎ বাবু যেটা করেছেন সেটা ওনার কমান্ডে হয়েছে, তাহলে অভিজিৎ বাবু অ্যারেস্ট হলে উনি অ্যারেস্ট হবেন না কেন? ওনাকে তদন্তের আওতায় নেওয়া হবে না কেন? একটা কারণেই এখনো পর্যন্ত নেওয়া হয়নি, কারণ অভিজিৎ বাবুকে যে বেআইনি কাজ করতে বলা হয়েছিল সেটা উনি লিখিত নেননি, যেটা হচ্ছে সরকারি নিয়ম। আমি বললাম আপনি রুলসটা দেখে নিতে পারেন, একদম পরিষ্কার বলা আছে। কিন্তু কে কাকে ফোন করেছিল সিবিআইয়ের তো নিশ্চয়ই তদন্ত করা উচিত ছিল। দেখুন, এই যে আসামি, কিন্তু আসামি একটা কথা বললে তার কথা বিশ্বাস করতে হবে না, এরকম কথা আইনে বলা নেই। ঠিক। এবং আসামিকে রাজসাক্ষী বলে সাধারণত বাংলা কথায়, ইংরেজি কথাটা হচ্ছে অ্যাপ্রুভার। অ্যাপ্রুভার করিয়ে তাকে সাক্ষী দিনে তো অন্য আসামি সাজা হয়। বরং অ্যাংলো স্যাক্সন লতে যে যাতে কোনো নিরপরাধীর সাজা না হয়, সেক্ষেত্রে অভিযুক্তরও তো গুরুত্ব রয়েছে এই আইনের ধারায়। না, ওইটার জন্য গুরুত্ব নেই। ধরুন যাকে অভিযোগ করা হয়েছে, আপনি যে আইনের কথা বলছেন সেখানে একটা বলা হচ্ছে যদি কিছু অপরাধীও ছাড়া পেয়ে যায়,
যদি 10 জন অপরাধী ছাড়া কোনো পেয়ে নিরপরাধী যায়, যেন যাক, শাস্তি না কিন্তু পায়। একজন অপরাধীও যাতে সাজা না পায়, এইটা হচ্ছে আপনি যেটা মানে নিরপরাধ কোনো মানুষ যাতে সাজা না পায়। সাজা না পায়। সেক্ষেত্রে ধরুন আমি অ্যাংলো স্যাক্সন ল বললাম যেহেতু এই ধারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, এবং আপনি তো আমার থেকে অনেক ভালো জানেন, ঐতিহাসিক কারণে আমাদেরও সেই ধারার মধ্যেই আমরা রয়েছি, কারণ ব্রিটিশরা এতদিন শাসন করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে কোথাও কি মনে হয় না যে পুলিশ কারোর নামে অভিযোগ আনলো, বিচার ব্যবস্থায় সবসময় যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকেও একটা স্বতন্ত্র সুযোগ দেওয়া হয়, অর্থাৎ পুলিশ প্রশাসন যা বলছে সেইটাকেই একবারে বেদবাক্য কখনোই বিচার ব্যবস্থায় মানা হয় না? না, আপনার ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। পুলিশ কারোর বিরুদ্ধে অভিযোগ আনে না, অভিযোগকারী পুলিশের কাছে অভিযোগ জমা দেয়। তো সেই অভিযোগে যদি ইংরেজিতে বলে কগনাইজেবল অফেন্স ডিক্লেয়ার হয়, বাংলা এটাকে পুলিশ গ্রাহ্য অপরাধ বলা যায়, তাহলে পুলিশ মামলা শুরু করতে পারে, যেটাকে আপনারা লজিং এফআইআর বলেন। তারপরে তদন্ত করে পুলিশের কাজ হচ্ছে যে যে অভিযোগটা করা হয়েছে সেটা সঠিক কিনা। সঠিক হলে তাহলে এই অপরাধটা প্রমাণ করা, আদালতে প্রমাণ করার জন্যে কি কি প্রমাণ তাদের জোগাড় করতে হবে, পুলিশ সেই প্রমাণটা জোগাড় করে আদালতে পেশ করে। আদালতে প্রসিকিউটর যারা থাকেন, সেই পাবলিক প্রসিকিউটররা এইটা যিনি বিচার করেন তার কাছে উপস্থাপিত করেন। এই উপস্থাপনা দেখে জজ সাহেব যদি মনে করেন যে যা অভিযুক্তের বিরুদ্ধে অপরাধটা মানে সন্দেহাতীতভাবে, ইংরেজিতে যে বলে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ হয়, তাহলে তাকে সাজা দেন, এবং সেখানে মৃত্যুদণ্ড থাকলে ফাঁসিও হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মানে যেরকম আইন অনুসারে সাজার ব্যবস্থা আছে, যে কোনো সাজা দিতে গেলে সন্দেহাতীতভাবে প্রমাণ হতে হবে যে তিনি অপরাধটা করেছেন। যদি সামান্যতম সন্দেহ থাকে যে তিনি অপরাধটা করতেও পারেন, নাও করতে পারেন, করেছেন কি নাও তো করতে পারেন, তাহলে কিন্তু বেনিফিট অফ ডাউট অপরাধী পাবেন। এইটা হচ্ছে আইন। কোথাও কি মনে হচ্ছে সিবিআই তদন্ত ঠিকভাবে এগোচ্ছে? দেখুন, সিবিআই তদন্ত করে কি পাচ্ছে কি করছে আমার জানা নেই, কারণ তারা সুপ্রিম কোর্টে যে ক্লোজ কভারে রিপোর্ট দিচ্ছেন সেগুলো সুপ্রিম কোর্টের জজ সাহেবরা সন্তুষ্ট আছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সিবিআই কেসটা প্রথম থেকে তদন্ত করেনি। আর এই রকম কেসে যেখানে মার্ডার বা রেপ করতে কেউ দেখেছে বলে এখনো জানা যাচ্ছে না, তখন সবথেকে বড় প্রমাণ পাওয়া যায় ভিকটিমের শরীরে যে ফরেনসিক এভিডেন্স থাকে, সেটা অনেক রকম হয়। মানে যেটা যৌনাঙ্গের যে ভ্যাজিনাল সোয়াব যেটাকে বলে, বা সেই সব পার্টসে কোনো ফরেন হেয়ার যদি থাকে, বা তার শরীরের বিভিন্ন জায়গায় যদি কোনো স্যালাইভা থেকে থাকে, বা যদি কোনো তার নখে যে পারপেট্রেটার তার শরীরের কোনো চামড়া বা কিছু অংশ চলে আসে, যদি কোনো কাপড়ের অংশ আসে, এই রকম বিভিন্ন আছে। সেগুলো কোনটা কিভাবে সংগ্রহ করতে হবে, কোনটা কিভাবে রাখতে হবে। যেমন আপনারা দেখেছেন যে ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করে আপনারা খবরের কাগজে খুব আলোচনা হয়েছে যে কত ডিগ্রিতে সেটা প্রিজার্ভ করতে হবে, আপনারা জানেন। তো সেটা যদি না করে রাখা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তেমনি আবার যাকে সাসপেক্ট করা হচ্ছে তাকে গ্রেপ্তার করার পর তার যৌনাঙ্গ, তার কাপড় চোপড়, তার শরীরের বিভিন্ন অংশ পরীক্ষা করে যে প্রমাণ পাওয়া যাবে, সেই ফরেনসিক এভিডেন্সগুলোতেই নির্ভর করবে যে অপরাধীর সাজা হবে কি না। যেমন ধরুন আরজিকর কাণ্ডে খবরের কাগজে বা টিভি চ্যানেলে যেগুলো দেখিয়েছে যে ভ্যাজাইনাল সব কালেক্ট করা হয়েছিল, ল্যাবে টেস্ট করে সেখানে সঞ্জয়ের সিমেন্ট পাওয়া গিয়েছে। সত্যি কিনা আমি জানি না, কারণ বিভিন্ন টিভি চ্যানেল যেটা দেখিয়েছে। তো এইটা যদি প্রমাণ করা যায় আদালতে যে
স্যাম্পলটা যেটা কালেক্ট করা হয়েছিল সেটা যথাযথ কালেক্ট করা হয়েছিল, তার সাক্ষী আছে, এবং সেটা কালেক্ট করার পর ল্যাবে পাঠানোর মধ্যে এর কোনো পরিবর্তন করা হয়নি, এবং ল্যাবে ওই স্যাম্পলটাই পরীক্ষা করা হয়েছে। এর কোনো একটা জায়গায় যদি সন্দেহ এসে যায় তাহলে কিন্তু কিছু হবে না, কিন্তু যদি না হয়ে যায়, যদি এটা প্রমাণ করা যায় যে সেই স্যাম্পলেরই টেস্ট করে সেভেন পাওয়া গিয়েছে, তাহলে কিন্তু মার্ডারের কী হবে জানি না, রেপ কেসে সাজা হয়ে যাবে। কারণ কনক্লুসিভ প্রুফ, কারণ এই যে সব থেকে যে পাওয়া যাচ্ছে যে সিমেন বা স্পাম, তো দেরি হয়েছে, পাওয়া যাওয়ার সম্ভাবনা কম, তো এইগুলোর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা যায়। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এই ফিঙ্গারপ্রিন্টিংয়ের মতো 100% নির্ভরযোগ্য সাক্ষ্য। ক্রাইম এগেইনস্ট ওমেন এটা কি শুধুই প্রচার, নাকি এর পেছনে কতটা সত্যতা রয়েছে? ক্রাইম এগেইনস্ট মেনও হয়, ওমেনও হয়। তো আমাদের যেহেতু পুরুষ প্রধান সমাজ, পুরুষের অধিকার, ক্ষমতা, সম্পত্তি অনেক বেশি মেয়েদের তুলনায় যদি আপনি দেখেন, তো সেই জন্যে ক্রাইম এগেনস্ট উমেন এটা নিয়ে বেশি আলোচনা হয়। আর বিশেষ করে আমাদের সমাজে যেমন রেপটাতে যন্ত্রণা থাকতে পারে, কিন্তু রেপের যে সাজা দেখবেন শুধু যন্ত্রণার জন্য নয়, স্টিগমা, এই আমাদের সমাজে যে স্টিগমা আছে তার জন্য রেপের সাজা এত বেশি। তো এটা কথার কথা নয়, এটা বাস্তব সমস্যা যে আমাদের সমাজে ক্রাইম এগেনস্ট উমেন অনেক বেশি। এটা বন্ধ হওয়া উচিত, এবং বন্ধ হতে গেলে যেমন আমাদের সামাজিক মূল্যবোধ পরিবর্তিত হতে হবে। যদি আমরা মেয়েদেরকে যদি শুধু ভোগ্যপণ্য মনে করি বা মেয়েদেরকে আমাদের অধীনস্থ কিছু মনে করি, তাহলে অপরাধটা বাড়বে। তেমনি আমরা প্রশাসনের তরফ থেকে যে ক্রাইম এগেনস্ট ওমেন, সেটা মানে টিজিং হোক বা আউটরেজিং অফ মডেস্টি হোক বা রেপ হোক, এগুলোর তাড়াতাড়ি তদন্ত করে কোর্টে দিই, এবং কোর্টের প্রসিকিউটর তাড়াতাড়ি এগুলো বিচারক কাছে উপস্থাপিত করে সাজার ব্যবস্থা করেন, তাহলে এটা কমবে। কোথাও অনেকে বলেন, বিশেষ করে শাসক দলের যারা মুখপাত্র তারাও বলছেন যে অতিরিক্ত প্রচার হচ্ছে। আসলে রাজ্যের অবস্থা ভালোই, অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হচ্ছে তার প্রচারটা বেশি হচ্ছে, আসলে বাস্তবটা, বিশেষ করে তারা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান তা তুলে ধরে বলেন, আদৌ ব্যাপারটা এত ভয়াবহ নয়। আচ্ছা, এই ব্যাপারটা আপনাদের একটা জিনিস জানা দরকার, যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে যে ছাপা হয় সেই তথ্যগুলো কে দেয়? রাজ্য সরকার। রাজ্য সরকার দেয়। তো আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি। পার্ক স্ট্রিট রেপের ঘটনার পর আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী কি বলেছিলেন? সাজানো ঘটনা। পুলিশ কমিশনার কি বলেছিলেন? সাজানো ঘটনা। একজন মহিলা আইপিএস অফিসার ছিলেন, তিনি এটা প্রমাণ করেছিলেন যে এটা সাজানো ঘটনা নয়, সত্যিকার ঘটনা। তার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়নি, তিরস্কারই করা হয়েছিল। তো একটা রেপ ঘটেছে, তো সেটা আমি রেজিস্ট্রি করব না। আবার বলছে হাঁসখালির রেপের কথা মনে আছে? একটা বাচ্চা মেয়েকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছে তার ডেড বডি। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য মিটিংয়ে কি বলছেন? বলে আপনি এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন। আমি জানি না মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা, প্রেগনেন্ট ছিল বলে আমার জানা নেই। তো রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি যদি এরকম একটা ঘটনার পর এরকম কথা বলেন, এবং আপনারা জানেন যে পুলিশের লোকেরা, বাড়ির লোকেরা যখন ওখানে এফআইআর করতে গিয়েছিলেন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এফআইআর নেওয়া হয়নি। চাইল্ড লাইন ইন্টারফেয়ার করার পর কেস করা হয়েছিল। যদি কাগজে এত না আলোচনা হতো, চাইল্ড লাইন ইন্টারফেয়ার করতো না, তাহলে এটা রেপ কেস হিসেবে দেখানো হতো না। তাহলে ক্রাইম রেকর্ড ব্যুরোতে হাঁসখালির যে রেপ কেসের কোনো পরিসংখ্যানই যেত না, পার্ক স্ট্রিটের রেপ কেসের কোনো পরিসংখ্যানই যেত না। তো আমার ডাকাতি হচ্ছে, আমি রেকর্ড করলাম না, বাস্তবে ডাকাতি হচ্ছে, এটা ভালো অবস্থা নাই। আপনি এটা দক্ষিণ 24 পরগনা দেখেছেন, উত্তর 24 পরগনা দেখেছেন,
অন্যত্র দেখছেন। আমার ক্রাইম হচ্ছে, আমি এটা রেকর্ড করলাম না। তো এইটা যদি খুব ভালো অবস্থা হয় তাহলে বাস্তব খুব ভালো, কিন্তু ক্রাইম হচ্ছে তো রেকর্ডই হচ্ছে না, এটা তো খুব ভয়ঙ্কর অবস্থা। এটা ভালো অবস্থা কোনো দিন বলা যায় না। আমার এক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন আছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন প্রাক্তন পুলিশকর্তা এবং অবশ্যই একজন সাহিত্যিক এবং চিন্তাশীল মানুষ হিসেবে আপনার কি কোথাও মনে হচ্ছে না যে আপনি যেসব মন্ত্রিসভায় কাজ করেছেন, মানে আমি বলবো যে বামেদের সময় বা তৃণমূলের সময়, বামেদের সময় প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, তিনি বেরিয়ে এসেছিলেন, তিনি স্বয়ং বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকবো না। পরবর্তীকালে আপনিও যে মন্ত্রিসভার কথা বললেন, যেখানে এসএসসি কেলেঙ্কারি বা শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারি বলছেন, আপনি নিজেই বললেন যে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত। তাহলে কি পশ্চিমবাংলার ঐতিহ্য একের পর এক চোরেদের মন্ত্রিসভা? দেখুন, সব লোকই মন্ত্রিসভা চোর আমি বলবো না, কিন্তু মন্ত্রিসভায় সৎ লোকদের সংখ্যা খুবই কম, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আর যখন মন্ত্রিসভার প্রধান বা প্রধানা এমন কেউ হন যে তিনি সব রকম অপরাধ করতে অভ্যস্ত, কোনো সময়ে সত্যি কথা বলেন না, সব সময় অসত্য বা বেঠিক কথা বলেন এবং তার জন্য তার কোনো অনুতাপ নাই, তখন তার শুধু মন্ত্রিসভার সদস্য নয়, দলের অন্যান্য নেতানেত্রীরাও তাদের সততার ব্যাপারটা আর কিছু থাকে না, এবং সেটা আমাদের রাজ্যের পক্ষে ভয়ঙ্কর হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতিগুলো বেরিয়ে আসছে, যদি সত্যি আরও বেশি অন্যান্য জায়গায় দেখা যায়, আরও অনেক ধরনের সর্বস্তরে দুর্নীতি ধরা পড়বে? মমতা ব্যানার্জির অধীনে যেখানে পয়সা নেওয়ার সুযোগ আছে সেখানে বাদ দেওয়া হয়েছে, এরকম কোনো জায়গায় আপনি পাবেন না। দেখুন, শিক্ষা দুর্নীতির কথা বলছেন, তো এটা একটা খুবই দুঃখজনক যে ধরুন একজন যোগ্য প্রার্থী, তিনি পরীক্ষা দিয়েছিলেন, তার চাকরিটা পাওয়া উচিত ছিল, তিনি পেলেন না। কিন্তু অন্য একটা দিক খুবই সাংঘাতিক আছে। ধরুন যে একজন লোক কয়েক লাখ টাকা দিয়েছে বলে তাকে চাকরিটা দেওয়া হয়েছে, কিন্তু তিনি পড়াতে পারেন না। স্কুলে আমার আপনার ছেলে মেয়েকে ওই টিচার, অযোগ্য প্রার্থী, কি পড়াবে? এবং স্কুলে এটা কিছু কিছু সংবাদ মাধ্যমের লোকেরা গিয়ে দেখেছেন যে একজন লোক যিনি অঙ্কের টিচার তিনি অঙ্ক জানেন না, একজন লোক যিনি ইংরেজির শিক্ষক তিনি ইংরেজি জানেন না, তারা যিনি অঙ্ক জানেন না তিনি অঙ্ক শেখাচ্ছেন, যিনি ইংরেজি জানেন না তিনি ইংরেজি শেখাচ্ছেন। তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে কি করা হচ্ছে আপনি চিন্তা করুন তো। মানে শুধু যোগ্য প্রার্থী চাকরি পেল না সেটা নয়, এই অযোগ্য শিক্ষকরা, আর যে নিজে টাকা দিয়ে চাকরি পেয়েছে সে ছেলেমেয়েদের কী শেখাবে? মানে পুরো সমাজটা একদম নষ্ট করে ফেলা হচ্ছে। এই যে এখন শুধু হই হুল্লোড়, কিছু হলে ব্যাস মদের ব্যবস্থা করে দাও, বিরিয়ানির ব্যবস্থা করে দাও, এরা খাক আর পড়ে থাক, আমার অন্যায়ের বিরুদ্ধে কিছু বলবে না, এটা কিন্তু আমাদের সমাজের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর। নমস্কার স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে পুলিশ শীর্ষকর্তা হিসাবে আপনার কি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মনে হয় যে আরজি করের যে পুরো বিষয়টা এর পেছনে একমাত্র সঞ্জয় রায় আছে? দেখুন, পুলিশের শীর্ষকর্তা হওয়ার আগে আমি আপনাদের আগেই বললাম যে আমি একজন সাধারণ মানুষ এবং সৎ মানুষ থাকতে চাই। তাতে এখন তো আর সুযোগ নেই, যখন পুলিশে ছিলাম তখন আমি এই কথাটা আমার সর্বোচ্চ অফিসারদেরও বলতাম যে আমি সৎ থাকব, তারপরে পুলিশ। তো আমার না মনে হওয়ার কোনো কারণ নেই যে ধরুন একটা মেয়ে, সে যুবতী, একজন সিভিক ভলেন্টিয়ার, সে যতই শক্তিশালী হোক, তারপরে সে মদ খেয়ে এসছে বলে আপনারা প্রচার করছেন বিভিন্ন মাধ্যমে, সে দুটো প্রসিকিউটর ঘুরে এসছে বলে আপনারা প্রচার করেছেন, যদি এগুলো সত্য হয় তাহলে তাকে একই সঙ্গে খুন করা, তারপরে রেপ করা, বা রেপ করা তারপরে খুন করা,
মানে খুব সহজ সাধ্য কাজ নয়, এটুকু আমি অবশ্যই বলবো। এবং যদি শুধু একাই সঞ্জয় রায় অপরাধটা করে থাকতেন তাহলে এই এফআইআর করতে এত দেরি হওয়ার কথা ছিল না, বাবা মাকে আত্মহত্যার ঘটনা বলার কোনো দরকার ছিল না, এবং যে পরে যে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এগুলোর দরকার পড়তো না। কারণ সঞ্জয় রায়কে বাঁচানোর জন্যে কলেজের প্রিন্সিপাল বা থানার ওসি প্রমাণ লোপাট করবেন, এটা আমার মনে হয় না। কোথাও কি আপনার মনে হয় মহামান্য হাইকোর্ট অর্থাৎ আদালত যেভাবে এগোচ্ছিলেন পরবর্তীকালে সুপ্রিম কোর্টে চলে গেল, পুরো বিষয়টা আপনি কোথাও কি মনে করেন যে এটা গোটা কেস এবং তদন্তের পক্ষে খুব সদর্থক হলো? দেখুন, হাইকোর্ট যেটা করেছিল সেটা সদর্থক, সে ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। আপনারা খেয়াল করেছেন কি না যে এর আগেও সিবিআই তদন্তের জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু যেদিন কেসটা প্রথম শুনানি শুরু হচ্ছে সেদিনই অর্ডার দিয়ে দিয়েছে, এরকম কখনো দেখেছেন? কিন্তু এক্ষেত্রে হাইকোর্ট বুঝেছিল যে আমাদের কলকাতা পুলিশের লোকেরা, আরজি কর অথরিটির লোকেরা যেভাবে করছে সেটা এরা প্রমাণ জোগাড় নয়, প্রমাণ লোপাট করছে, এবং আর দু একদিন থেকে গেলে কোনো প্রমাণ থাকবে না। সেই জন্য কলকাতা হাইকোর্ট একদম প্রথম দিনই সিবিআই অর্ডার দিয়েছিলেন। এইটা সঠিক পদক্ষেপ ছিল, এ ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই, মানে সামান্যতম দ্বিধা নেই। কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে কেসটা নিল এবং তারপরে যেগুলো করা হলো, তার থেকে আমার মনে একটা সন্দেহ আছে যে এটা কেসটাতে জাস্টিস দেওয়ার জন্য করা হয়েছিল না, এখানকার শাসক দলের নেতাদের বিড়ম্বনার হাত থেকে বাঁচানোর জন্য করা হয়েছিল, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এবার যে প্রশ্নটা করব, এই প্রশ্নের শুরুতেই বলে রাখি যে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমার নাগরিক হিসেবে পূর্ণ আস্থা সমর্থন রয়েছে, কিন্তু এই প্রশ্নটা আমাকে করতেই হবে, বিশেষ করে নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বকে। আপনার কি মনে হয় কোথাও সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায় আদালতের শীর্ষে যিনি থাকবেন তার অবসরের পর যাতে কোনো ধরনের উচ্চাশা না থাকে, সেটা রাজ্যসভার সদস্য হতে পারে, সেটা বিদেশে বিভিন্ন ট্রায়ালে বা ট্রাইব্যুনাল বা বিভিন্ন জায়গায় তাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ, বা অন্য কমিশনের ক্ষেত্রে যদি না থাকে, সেটা আমাদের গণতন্ত্রের প্রতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটা বলা যেতে পারে সদর্থকতার একটা কারণ থাকবে? দেখুন, আমি এই জুডিশিয়ারির উপর কয়েকটা বই লিখেছি, তার মধ্যে খুব সম্ভবত গতবার বেরিয়েছে ডিনাইং জাস্টিস বলে। সেখানে রঞ্জন গগৈকে রিটায়ারমেন্ট করার সঙ্গে সঙ্গে তো নমিনেশন করা হলো, তো রঞ্জন গগৈ যখন রিটায়ার করেননি তখন ওনার কথা আমি একটা উদ্ধৃত করেছি, যেখানে উনি খুব পরিষ্কার বলছেন যে রিটায়ারমেন্টের পর কোনো চাকরি নেওয়াটা আমাদের জুডিশিয়ারির উপর একটা, ইংরেজি শব্দ উনি ব্লচ ব্যবহার করেছিলেন, তার মানে ক্ষত। রঞ্জন গগৈ নিজে বলেছিলেন। আর বিজেপির একজন লিডারের কথা আপনি হয়তো জানেন, যে সেটাও আমি উল্লেখ করেছি, যে তিনি পরিষ্কার বলেছিলেন যে এটা যদি এইটাই কোনো জজ সাহেবের মনে করতে হয় যে রিটায়ারমেন্টের পর আমাকে কোনো একটা পদ নিতে হবে, তাহলে তিনি তো সে পদের দিকে তাকে রায় দেবেন, তিনি তো কি পাওয়া যাচ্ছে কেসে তা দেখে রায় দেবেন না, এটা বিজেপি নেতাই বলেছিলেন। কিন্তু তারপর বিজেপির লোকেরা এটা করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে দেখুন, আমি কলকাতা হাইকোর্টেরও দু একজন জজ সাহেবের নাম লিখেছি, সুপ্রিম কোর্টের জজ সাহেবেরও আমি নাম করে লিখেছি। আমার এর আগে আর একটা লিখেছিলাম ইনজাস্টিসেস বাই জাস্টিসেস বলে, তো সেখানে এরকম করে নাম করে লিখেছিলাম যে তিনি অন্যায় কাজ করেছেন। তো আমাকে কয়েকজন অ্যাডভোকেট ভয় দেখিয়েছিলেন যে আমার কন্টেম্পট হবে। তা আমি বলেছিলাম যে কন্টেম্পট হলে আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু তার আগে আমাকে তো বলতে দেয়া হবে যে আমি কেন লিখেছি, আমি পক্ষ সমর্থন করার সুযোগ তো পাবো। কন্টেম্পট হয়নি, কিন্তু মানে আমি হাইকোর্টের কয়েকজন জাজ, আপনারা বইটা পরীক্ষা করে নিতে পারেন, এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের নাম ধরে লিখেছি, এই ডিনাইং জাস্টিসের নাম ধরে লিখেছি, যে আমি যে কোনো অথরিটি ফেস করতে রাজি আছি যে সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা অন্যায় করে দেওয়া হয়েছে, মানে আমি যতটুকু আইন বুঝি।
সুপ্রিম কোর্টের জজ সাহেবরা যদি না বোঝেন তাহলে জাজ হলেন কেন? বোঝেন না তা না, ইচ্ছাকৃতভাবে অন্যায় জাজমেন্ট দিয়েছেন। আপনার কি কোথাও মনে হচ্ছে তাহলে যে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের গোটা বিষয়টা, যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন বিভিন্ন উদাহরণ দিয়ে, বিচার ব্যবস্থার এই দিকটা এবার ভেবে দেখার সময় এসেছে? কারা ভেবে দেখবেন? আইনসভার সদস্যরা। আইনসভার সদস্য কারা? বেশিরভাগের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের। এবার 24 সালে যারা ইলেক্টেড হয়েছে 543 জনের মধ্যে 500 জন হচ্ছেন বহু কোটিপতি, এবং তাদের গড় সম্পত্তির পরিমাণ কত? 46.3 কোটি টাকা। তাদের অর্ধেকের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে এবং 27 জন কনভিকশনও হয়েছে। তো তারা ভেবে দেখবেন, তো তারা কি এমন কোনো আইন করবেন যে এমন কোনো জজ সাহেব আসবেন যে তাদেরকে জেলে পাঠাবেন? তারা যেসব ক্রিমিনাল কেস করেছেন তার জন্য তাদেরকে জেলে পাঠাবেন, এরকম কোনো লোককে জজ তারা করবেন? তারা তো জজ তাকেই করবেন যে তারা শত অপরাধ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। আপনি দেখুন, প্রথমে হাইকোর্টের জজ কারা হয়? যারা আজকে ম্যাজিস্ট্রেট হিসেবে বা জুনিয়র জাজ হিসেবে কোর্টে কাজ করছেন তারা হয়, আর যারা হাইকোর্টে প্র্যাকটিস করছেন তারা হন। তো এই হাইকোর্টে যারা প্র্যাকটিস করছেন তারা যদি অসৎ লোক হন, এই যারা জুডিশিয়ারিতে আছেন তারা যদি অসৎ লোক হন, এবং অনেকেই অসৎ। এবং আপনি জানেন এখন আমাদের যে লোয়ার জুডিশিয়ারি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস থেকে নিয়োগ হয়, যেমন সিভিল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস থেকে হয়। আপনি উদাহরণ শোনেননি যে আমাদের এক মন্ত্রীর ভাই আর এক মন্ত্রীর বন্ধু ওখানে জয়েন করার পর যখনই পরীক্ষার ইন্টারভিউর নাম বেরোচ্ছে সব দালালদের পাঠিয়ে দিচ্ছেন, কে 35 লাখ দেবে, কে 40 লাখ দেবে, কে 50 লাখ টাকা দেবে, তার চাকরি হবে। এটা তো খবরের কাগজে বেরোচ্ছে, হাইকোর্টে মামলা হয়েছে। একজন ব্যক্তি WBCS প্রিলিমিনারিতে তার নাম ছিল না, মেন পরবর্তীকালে তার নাম নেওয়া হয়েছে এবং মেনে তিনি প্রথম হয়েছেন। এবং প্রথম কি করা হয়েছেন? 0কে 162 করা হয়েছে, 18কে 168 করা হয়েছে, এইভাবে। এবং তিনি চাকরি করছেন এখনো। তো ধরুন কোনো একজন WBCS অফিসার তিনি 40 লাখ টাকা ঘুষ দিয়ে এসেছেন, তিনি কি করবেন? কোনো একজন ম্যাজিস্ট্রেট বা জজ যিনি কোর্টে বিচার করছেন, তিনি 40 লাখ টাকা ঘুষ দিয়ে এসেছেন, তিনি কি করবেন? আগে টাকাটা উদ্ধার করবেন। সেটা তো করবেন। তার থেকে আমি যেহেতু ভালো লয়ার দেওয়ার মতো আমার আর্থিক সামর্থ্য নেই, সেই জন্য দেখুন আমি এখানকার লোয়ার কোর্টে, কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আমার কাছে নিজে আর্গু করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি, এখানে অনেক জাজ আছে তারা আইনও জানেন না, পুরো বেআইনি অর্ডার শিট লেখেন। যদি বলেন আমি প্রমাণ করে দিতে পারবো, যদি প্রমাণ না করতে পারবো আমি জেলে যেতে রাজি আছি। আইন জানেন না, তারা বিচার করছেন। মানে অত্যন্ত দুঃখজনক অবস্থা। মানে আমার বিচার করছেন একজন লোক যিনি নিজে আইন জানেন না। আপনি যদি বলেন আমি একদম রেকর্ড দিয়ে প্রমাণ করে দিতে পারবো। এবার আসি কলকাতা পুলিশের ক্ষেত্রে। কোথাও মনে হচ্ছে তাহলে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভার নিয়ে সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত? ঘটনার পর্যায়ক্রম যেরকম ছিল, কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছিলেন এবং কলেজ অথরিটি যেভাবে করছিলেন, তাতে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। এ ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. বলছি আমি আরজিকর পরবর্তী ঘটনা নিয়ে বলছি। সেখানে দেখা গেল যে জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েল তৎকালীন সিপি তাকে একটা শিরদাঁড়া উপহার দিলেন। তিনি কিন্তু সেই শিরদাঁড়াটা রিফিউজ করেননি, ডিনাই করেননি। টেবিলেই আমরা দেখেছি, সেই ছবি ভাইরাল হয়েছে। এইখান থেকে আমার প্রশ্ন, যদি আপনি সেই জায়গায় থাকতেন, কলকাতা পুলিশের সিপির পদমর্যাদা থাকতেন, আপনি কি সেই শিরদাঁড়া গ্রহণ করতেন? দেখুন, আমি যদি ওখানে থাকতাম তাহলে তাদের আন্দোলনের কোনো দরকার হতো না, এবং
শিরদাঁড়া আমার নেই এ ধারণাই তাদের আসতো না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, পুলিশ যদি একটু নিরপেক্ষভাবে কাজ করে আর যারা অসুবিধায় পড়েছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে, তাহলে নিজেদের ক্ষতি করে পুলিশকে সাহায্য করা। আমি একটা দুটো উদাহরণ দেব। ধরুন আমি যখন শিলিগুড়িতে ছিলাম, আমার পোস্টিংটা হয়েছিল তখন জিএনএলএফ মুভমেন্ট চলছিল, হান্ডা সাহেব ওখানে পোস্টিং হয়েছিল। তো হান্ডা সাহেব আমার নাম ধরে চেয়েছিলেন যে তাহলে আমাকে ওকে দিতে হবে শিলিগুড়িতে। তো সেটা উনি, তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বাসুজি, তো আমার সে তখন পোস্টিং হয়। তো ওখানে শিলিগুড়ি আপনারা জানেন যে মুম্বাইয়ের পর সবথেকে বেশি যদি স্মাগলিং হয়, এবং শিলিগুড়ির কাছে বৈকুণ্ঠপুর ফরেস্ট আছে, সেখানে যে কাঠের চোরা কারবার হয়, যে তরাঞ্চলে যে চা বাগানগুলো আছে সেখানে যে রেশন বিলি হয় তাতে যে কালোবাজারি হয়, আর যেহেতু নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে বর্ডার, স্মাগলিংয়ের যাকে বলে স্বর্গরাজ্য। অর্থাৎ আমি গিয়ে যখন ব্যবস্থা নিতে শুরু করলাম, এই পুলিশ নিয়েই ব্যবস্থা নিয়েছি। আপনার শিলিগুড়িতে যারা এখনও নেতা আছেন, আমি যখন কাজ করেছিলাম তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি জানতে পারবেন। তখন প্রথমে তারা আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, খোঁজ নিয়ে দেখেন আমি ঘুষ নিই না। তখন তারা রাজনৈতিক নেতাদের ঘুষ দেয় যে তোমরা ট্রান্সফার করে দাও। তো রাজনৈতিক নেতারা প্রথমে চেষ্টা করার পরে এই ব্যাপারটা জানেন যে যেহেতু মুখ্যমন্ত্রীর কথাই ট্রান্সফার হয়েছে, হয়তো কেউ ওখানে হাত দিতে চাইছেন না। তখন তারা পরিকল্পনা করেন যে আমাকে খুন করবেন, এবং সেটা মিটিং হয়, এটা কাগজে বেরিয়েছিল, এটা গল্প না, আমার বইও আমি লিখেছি। বিহারের গলগলিয়া বলে একটা জায়গা আছে, সেখানে রাজনৈতিক নেতা, ক্রিমিনাল, বিজনেসম্যান, স্মাগলার, এই কাঠের চোরাকারবারি, রেশনের চোরাকারবারি, এরা মিলিত হয়ে মিটিং করছিলেন যে এই সুপারি দিয়ে কী করে খুন করা হবে। তো এই যে রাত্রে মিটিং হচ্ছে, সেই রাত 1:30টার সময় আমি আর একটা জিনিস সবসময় মেনে চলতাম, আমার সঙ্গে কেউ দেখা করতে আসলে, যখনই হোক তুমি দেখা করতে হতো। আমার পুলিশ জীবনে আপনি যদি একজন লোক দেখাতে পারেন যে আমার সঙ্গে দেখা করতে চেয়েছে অথচ দেখা করতে পারেনি, আপনি দেখাতে পারবেন না। তো রাত 1:30টার সময় আমার নিচে যারা সিকিউরিটি থেকে বললেন যে স্যার একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো আমি আমার নীতিমতো আমি নিচে নেমে আসলাম, নিচে তাকে ডাকলাম, যে বললাম যে বলুন কী বলছেন। তো উনি বলছেন যে না, আপনার একাই বলতে হবে, আপনার লোকজন থাকলে হবে না। ধরেন পুলিশে কাজ করি, সত্যি তো থাকে, ভয়ও লাগে, এরকম অবস্থায় আমি অস্বীকার করব না। তো কী করবো, আমার লোকদেরকে আমি বললাম যে তাহলে আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান। তো যখন বাইরে গিয়ে দাঁড়াতে বলছে, স্যার আপনাকে মারার জন্য আজকে মিটিং হয়েছে, এই এই লোক মিটিংয়ে ছিল, তাদের মধ্যে যে 2-3 জন এখন ওখানে আছে। ও কী করে এসছে? তখন কোনো বাস নাই, ও লরি টরি ধরে এসছে। দেখুন, ওর কোনো স্বার্থ নাই, সাধারণ মানুষ। ও কী করে গিয়েছিল ওখানে? ওকে চা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। ও চা দিতে দিতে কথাটা শুনেছিল। ও আমার কাছ থেকে কোনো উপকার পেয়েছে তাও নয়, কিন্তু ওই লোকের কাছে জানে যে এই লোকটার কাছে গেলে সাহায্য করে, ঘুষ খায় না, এরকম কিছু কিছু কথা জানে। আপনারা জানেন যে একটা লোক কোথাও থাকলে তার রেপুটেশনটা ভালোই হোক বা খারাপ হোক আগে থেকে প্রচার হয়ে যায়। তো তখন আমার কাজ করার কৌশল আলাদা ছিল। আমি সঙ্গে সঙ্গে গাড়ি ডাকলাম, আমি ইউনিফর্ম পরে নিলাম। আইপিএস একটা সুবিধা যে সারা ভারতবর্ষের সব জায়গায় লোক চেনে। আমার বিশ্বস্ত কতগুলো লোককে নিলাম এবং বললাম যে তোমাদের কেউ জিজ্ঞেস করলে বলবো যে আমি জানি না, উনি দিল্লি থেকে এসছেন, আমাদেরকে নিয়ে এসছেন, কিসের জন্য এসছেন উনি জানেন। আর ওই লোকটিকে আমি বললাম যে আমাদেরকে একটু সাহায্য করুন। ওকে একটা বোরকা পরিয়ে গাড়িতে নিয়ে নিলাম, একটা গাড়িতে গিয়ে খুব তাড়াতাড়ি করে গলগলে পৌঁছে গেলাম। তাড়াতাড়ি বলতে ঘন্টা 2-1 বেশি জার্নি। গিয়ে এই যে 3টে লোক ওখানে ছিল গাড়িতে তুলে নিলাম। তো ওরা তো ভাবতে পারছেন যে কী অবস্থা হতে পারে, মানে বাঘ দেখার মতো চমকে গেছে আপনাকে দেখে। গাড়িতে তুলে নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে এক সময় গাড়ি আমাদের শিলিগুড়ি, আমার যে এলাকা তার মধ্যে পড়লো। তা আমি বললাম যে তাহলে কাকে সুপারি দিচ্ছেন আমাকে মারার জন্য?
তো ওরা তো বুঝতে পারছেন যে আরও চমকে উঠেছে। তা আমি বললাম যে দেখুন আপনাদের ওখান থেকে তুলে নিয়ে এসেছি, কোনো অ্যারেস্ট মেমো করিনি, কোনো সাক্ষী নাই যে আমি নিয়ে এসেছি। ধরুন আপনাদের এখন গুলি করে আমি যদি রাস্তায় ফেলে দিই তাহলে কী হবে? তখন যদি আপনি মুখের চেহারা দেখতেন ভূগোল, তাহলে ছবি তুলে নেওয়ার মতো। বুঝতে পারছেন যে ভাবছে যে আমাদের আর প্রাণে বাঁচব না। আমি বললাম যে দেখুন আমি কিন্তু আপনাদের তা করব না, মেরে তো ফেলবই না, মারবও না, এবং আজকেই আপনাদেরকে আমি কোর্টে প্রডিউস করব, আমি আপনাদেরকে কাস্টডিতেও চাইব না, আপনারা বেল পেয়ে যান। কিন্তু এরপরে যদি এরকম কিছু আমি পাই তাহলে ধরে নিয়ে আসবো না, গুলি করে ফেলে দেবো। কাজ দিয়েছিল? হ্যাঁ, কাজ দিয়েছিল, এই মোক্ষম দাওয়াই কাজ দিয়েছিল। ওরে বাবা কি বলবেন, শিলিগুড়িতে প্রচার হয়ে গেলো যে অ্যাডিশনাল এসপি মন্ত্র জানে, নাহলে আমরা বিহারে মিটিং করেছি, ওই রাতেই কি করে খবর পেলেন, ওই রাতে কি করে পুরো অরণ্যদেব তো কি বলবেন, সেটা আপনাদের ব্যাপার। এবং তারপরে ওখানে যত ক্রিমিনাল ছিল সব শিলিগুড়ি থেকে উধাও, দু একজন ধরা পড়লো, যারা পড়লো, বাকি যারা ছিল হাওয়া, শিলিগুড়িতেই থাকলো না। মানে কাজ দিয়েছিল, মানে সাংঘাতিক কাজ দেয়, যে পুলিশ যদি ঠিকমতো কাজ করে না, তো অনেক বড় বড় ক্রিমিনাল আমি দেখেছি। তাহলে কি ধরে নেব জ্যোতি বসুর সময় আপনি কাজ করতে পেরেছেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় করতে পারেননি? না, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আমাকে যে কাজ করতে দেওয়া হয়েছে, এবং বুদ্ধদেব ভট্টাচার্যের আমি জানি না ওনার অন্য দোষগুণ, কিন্তু পুলিশের ব্যাপারে উনি কিছু বললে ওনাকে যদি বোঝানো হতো উনি সেটা মেনে নিতেন। যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি ডিডি ছিলাম তখন, উনি নিয়ে এসেছিলেন, উনি পুলিশের দায়িত্ব না থাকলে হয়তো আমাকে কেউ ডিডি করতেন না, এটা মানতে হবে। তো তখন ডাকাতি থেকে আমি পুরানো অফিসারদের ট্রান্সফার করিয়ে দিয়েছিলাম ডিসি হেডকোয়ার্টারকে বলে। তো সিপি একদিন এসে বলে যে তুমি এদেরকে বের করে দিয়েছো। তা আমি বললাম কারণটা, বলে আমি বলতে পারবো না, তুমি গিয়ে বলো। তা আমি বললাম যে আমাকে তো উনি বলেননি, আমাকে ডাকেন উনি, আমি কি করে যাব? তো কমিশনার আমাকে সঙ্গে নিয়ে ওনার ঘরে গেলেন, গিয়ে আমি বললাম যে স্যার যাদের বের করে দেওয়ার কথা বলছেন তারা নিজেরা ডাকাতি করাতো। তো উনি তো চমকে উঠেছেন, কী বলছেন? তা আমি বললাম যে স্যার পুলিশের থেকে আপনাকে খবর নিতে হবে না, আপনার তো পার্টির নেটওয়ার্ক খুব ভালো, তা আপনি খবর নিন। আমি একটা ডাকাতি কেস দিলাম, যে এই ডাকাতি কেসটা এত নম্বর গাড়ি ব্যবহৃত হয়েছে, আমি নামটা বলতে পারি কিন্তু খারাপ শোনাবে, আমি সে অফিসারের নামও বললাম যে দেখুন এই গাড়িটা এই অফিসারের স্ত্রীর নামে আছে কিনা, এরকম আমি কয়েকটা বললাম যে এই জন্য তাদেরকে করা হয়েছে। তারা 10টা ডাকাতি করাচ্ছে, একটা ডাকাতি ধরছে, তাতে আমার লাভ কি? আমার একটা ডাকাতি ধরবো, যেমন ধরেছিলাম যে ওয়াহিদা কুঞ্জি ওদেরকে, এবং তারপরে ডাকাতি পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। কিন্তু ওই 10টা ডাকাতি করিয়ে একটা ডাকাতি ধরলে ডাকাতি বন্ধ হবে না। তো আমি যখন বললাম উনি শুনে নিলেন, উনি বললেন যে ঠিক আছে আপনি যান। তারপরে উনি আমাকে আর ডাকেননি, অর্থাৎ আমি যাদের ট্রান্সফার করেছিলাম উনি বলেননি যে তাদের ফেরত নিয়ে আসো। তো বুদ্ধদেব বাবুকে এটা বলা যেত, এবং আরও অনেকগুলো উদাহরণ আছে আমি বলতে পারি। একজন মন্ত্রী তার আত্মীয়কে তার সিকিউরিটি গার্ড চাইছিলেন, তা আমি পোস্টিং করিনি। সিপিকে বললেও আমাকে বলেছিলেন, আমি কারণ দেখেছিলাম, সিপি আমাকে আর কিছু বলেননি। তো উনি বুদ্ধদেব বাবুর কাছে চলে যান। তা আমাকে যখন ডাকা হয় আমি বলি যে স্যার আপনি জানেন যে আত্মীয় হলে আপনি সিকিউরিটি দিয়েছেন, এটা থাকলো, কিন্তু হয়তো উনি থাকবেনই না, বাড়ি চলে যাবেন, কি কোথাও বসে থাকবেন, কাজ করবে না, আপনার বদনাম হবে যে আপনি সিকিউরিটি দিয়েছেন তারপরে তার বিরুদ্ধে অপরাধ হয়ে গেছে। আপনি যদি বলেন বলুন, বলছে না না আমি এই দিকতে ভাবিনি, করবেন না। এইরকম ওনাকে যুক্তি দিয়ে যদি কিছু বলা যেত যে এটা করা ঠিক হবে না বা এইটা করা উচিত, তাহলে উনি ওটা মেনে নিতেন। এবং আমার মনে হয় এটা দরকার। আমাদের পুলিশের অফিসাররা এখন যিনি পুলিশ মন্ত্রী আছেন তার সামনে কিছু বলতেই ভয় পান, যে পদটা চলে যাবেন, আর বললেও তিনি শুনবেন কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। কিন্তু বুদ্ধদেবর আজ যাই হোক উনি কথা শুনতেন এবং কথা রাখতেন। স্যার আপনাকে সবসময় সরব থাকতে দেখা গেছে, কিন্তু তারপরেই হঠাৎ করে আপনাকে আপনার শারীরিক অসুস্থতার জন্য আপনাকে কেমো নিতে হলো। তো এই সময়টা আপনি কিভাবে নিজেকে মানসিক দিক থেকে সামলেছিলেন? না, এটা একজন সাধারণ মানুষ যেভাবে সামলায় আমিও সেরকম
ভাবে সামলেছি। মানে আমার যে অসুখটা হয়েছিল সেটা কোনোদিন জানান দেয়নি, কোনো ব্যথা করেনি, আমার কোনো রকম অসুবিধাও ছিল না। হঠাৎ আমি শরীর দেখতে দেখতে মনে হলো যে এটা একটা টিউমার হতে পারে, এবং আমার ধারণা ঠিক ছিল। আমি তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে গেলাম, তিনি টেস্ট করতে বললেন, আলট্রাসোনোগ্রাফি, পরে সিটি স্ক্যান। এবং এই টেস্ট করতে গিয়ে ওই যে আঠা লাগিয়ে, আমি নাম জানি না, নব দিয়ে বারবার ভালো করে দেখেন। আমার পরীক্ষা খুব ভালো করে যখন দেখতে গেলেন তখন ওখানে একটু ব্যথা শুরু হলো। আমার বইমেলা চলছিল, তো বইমেলা আমার স্টল থাকে, আমি চাইছিলাম যে বইমেলাটা শেষ করে আমি এই বাকিটা করাবো, কিন্তু হলো না। 22শে জানুয়ারি আমার এত জ্বর আসলো, আর ওখানে এত ব্যথা করতে শুরু করলো যে আমি রাতটা অনেক কষ্ট করে থাকলাম। পরের দিন সকালে গিয়ে পিজি হাসপাতালে চলে গেলাম। মানে আমি বরাবরই সরকারি হাসপাতালে চিকিৎসা করি, তো আমি এমার্জেন্সিতে গেলাম, যে কোথায় যেতে হবে আমি ঠিক জানি না। তো এমার্জেন্সি ডাক্তারবাবুরা আমাকে পরীক্ষা করে দেখলেন যে এটা সার্জারির কেস। ওনারা আমাকে সার্জারির আউটডোরে পাঠালেন। সার্জারির লোকেরা দেখে আমাকে ভর্তি করে নিলেন, এবং একদিন পরেই আমার কোলোনোস্কোপি করে দেখলেন যে এটা হ্যাঁ টিউমার আছে, এবং তারা সিদ্ধান্ত নিলেন যে অপারেশন করতে হবে, যেহেতু টিউমারটা বড়। তো অপারেশন সিদ্ধান্ত নিলেও অঙ্ক সার্জারির হেড তিনি এসে আমার সাথে দেখা করে বললেন যে আপনি যে ডক্টর সিনহার অধীনে আছেন, তো তিনি খুব ভালো ডাক্তার, কিন্তু তিনি চাইছেন যে অপারেশনটা আমি করি, তো আপনার কোনো বক্তব্য আছে কিনা? বললেন যে আমার কি বক্তব্য, আপনারা যে অপারেশন করলে ভালো হবে আপনি তারাই করবেন, আমার কোনো বক্তব্য নেই। তো উনি আমাকে অঙ্ক সার্জারিতে নিয়ে নিলেন। তারপরে এমএসভিপি ওখানকার একটা বোর্ড করেছিলেন, সেই বোর্ড অভিমত দিল যে বায়োপসি করার পরেই অপারেশন করা হবে, তার আগে নয়। কিন্তু প্রথমবার বায়োপসিতে কনক্লুসিভ মত আসলো না, আবার কোলোনোস্কোপি করা হলো। কোলোনোস্কোপি করে বায়োপসি করা হলো, এবং সেখানে দেখা গেল যে আমার টিউমার আছে, কিন্তু সেটা অ্যাডিনোকার্সিনোমা, অর্থাৎ সাধারণ লোকে যেটাকে ক্যান্সার বলে তা নয়। আমারটা হচ্ছে, অনেকগুলো নাম আমি জানতাম না, লিম্ফোমা। এই যে কোলোনোস্কোপি করাতে অনেকগুলো সম্ভাবনা বলা হয়েছিল, তার মধ্যে অ্যাডিনোকার্সিনোমা ছিল, লিম্ফোমা ছিল, প্লাস্টিড ছিল, আরও অনেকগুলো নাম ছিল। তো তারপরে যখন বায়োপসি করে জানা গেল যে লিম্ফোমা, তো লিম্ফোমা অনেক রকমও হয়, সেটা আমার ধারণা ছিল না। তখন বললো যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা টেস্ট করতে হবে। সেটা পিজি হসপিটালে করা হলো, বাইরেও করানো হলো, এবং সেটাতে দেখা গেল যে আমার যে লিম্ফোমাটা হয়েছে সেটা অপারেশন না করেও সারিয়ে তোলা সম্ভব। তো অঙ্ক সার্জারি যে হেড তিনি বললেন যে আমাদের এখানে চিকিৎসাটা হয়, আপনার সার্জারি দরকার নেই, কিন্তু মেডিকেল কলেজে ডক্টর স্বর্ণবিন্দু ব্যানার্জি বলে একজন ডাক্তারবাবু আছেন, তিনি এই চিকিৎসাটা আমাদের থেকে ভালো করেন। মানে এটা সাধারণত হয় না, নিজেরাই চিকিৎসা করতে চান, কিন্তু আমার ক্ষেত্রে। তো উনি বললেন যে আমি কথা বলে রেখেছি, আপনি গিয়ে 17 তারিখ ওনার সঙ্গে দেখা করুন। তো আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট, তো ওনার কাছে গেলাম। তো স্বর্ণবিন্দুবাবু আমাকে খুব ভালোভাবে নিলেন, উনি আমার বই টই পড়েছেন এবং আমাকে জানেন আগে থেকে, এবং উনি আমাকে আশ্বস্ত করলেন যে আপনার যে রিপোর্ট, আপনি পুরো সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। যদি উনি একটু ধার্মিক লোক, ভগবান সহায় ওনার কথায়। তা ওনার একটা জিনিস আমার ভালো লেগেছিল, আমি সকলকেই হাত তুলে শ্রদ্ধা জানাই, তো ওনাকেও জানিয়েছিলাম। তো উনি বললেন যে নজরুল সাহেব আপনি আমাকে নমস্কার করবেন না। তো আমার একটু খটকা লেগেছিল, আমি বললাম যে আপনি কেন এরকম বলছেন কেন? তো বলছে দেখুন আমি একটু ধার্মিক লোক, আপনার মতো নই। আমি বিশ্বাস করি যে রোগী নারায়ণ, তো আমি নারায়ণের সেবা করতে পারি, আমি নারায়ণের কাছ থেকে নমস্কার নিতে পারি। তো আমার তো খুব ভালো লাগলো যে নারায়ণ হিসেবে রোগীর চিকিৎসা করেন। তো উনি বললেন যে আপনি আজকে তো শনিবার, কালকে রবিবার ছেড়ে দিন, সোমবারের দিন আসুন। আমি সোমবারে গেলাম, উনি আমাকে ভর্তি করে নিয়ে শিশুতে পাঠিয়ে প্রিফেস দিয়ে দিলেন। তারপর 6টা সাইকেল কেমো দিলেন,
কেমো দেওয়ার পর পেট সিটি স্ক্যান করে যখন দেখা গেল যে লিম্ফোমাটা সেরে গিয়েছে, উনি তখন বোর্ডে হাজির করালেন, টিউমার বোর্ডে মেডিকেল কলেজে। টিউমার বোর্ডে মেডিকেল কলেজের অন্য ডাক্তারবাবু যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে যিনি রেডিওথেরাপি যিনি হেড সুব্রত চ্যাটার্জি, তিনি বললেন যে নজরুল সাহেব আপনি কিন্তু এখন সম্পূর্ণ নিরোগ, আপনাকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু আপনি দেখেছেন যে উপরে ঘা হলে একটা দাগ থাকে, তা আপনার যেখানে লিম্ফোমাটা হয়েছিল সেখানে একটা দাগ আছে, তা আমরা চাইছি যাতে এটা রেকার না করে, তো আমরা একটা রেডিয়েশন দিয়ে জায়গাটা পুড়িয়ে দিতে চাইছি। তো আমি বললাম যে আপনারা যখন ঠিক মনে করছেন তাহলে করুন। তিনি ওখানে আমাকে কার্ড করিয়ে দিলেন এবং 20টা সাইকেল রেডিয়েশনে দেওয়া হলো, এবং তারপরে আর একবার পেট সিটি স্ক্যান করে দেখা গেল যে ওনারা যেটা চাইছিলেন সেটা হয়েছে। তো ওনারা সব রিপোর্ট টিপোর্ট দিয়ে পরীক্ষা করে বললেন যে এখন আপনি সম্পূর্ণ ঠিক আছেন, আপনি ঠিকভাবে থাকুন এবং 3 মাস পরে এসে আমাদেরকে আবার দেখিয়ে নেবেন, বা আর কোনো ওষুধ টষুধ দিতে হলে আমরা তোমার দেবো। মৃত্যু চিন্তা গ্রাস করেছিল সেই সময়? দেখুন, আমি বড় হয়েছি তখন থেকেই জানি যে আমি মরবো। আমিও ছোটোবেলার দিকে খুব ধার্মিক ছিলাম, পরবর্তীকালে আমি ধর্মকর্ম আর করি না, কিন্তু আমি তখন থেকেই জানি যে আমি মরবো। অতএব আমি তো কি, আমার এখন 70-71 বছর বয়স, মরলে কোনো ক্ষতি নেই, মরতে একদিন হবি। আপনার এই ধরনের চিন্তা ভাবনাকে আমি স্বাগত জানাই। কোথাও কি আপনার খেদ জন্মায় না? আপনার মতো পদমর্যাদার একজন আইপিএস অফিসার, আমি সাহিত্যিক ছেড়েই দিচ্ছি, আপনার ডক্টরেট ডিগ্রিও ছেড়ে দিচ্ছি, একজন আইপিএস অফিসার এই পদমর্যাদায় উঠেছিলেন, তিনি এসএসকেএমে যাচ্ছেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়াচ্ছেন। আমি যখন আইপিএস অফিসার হিসেবে কাজ করছি, ডিসি ডিডি আছি, ডিসি হেডকোয়ার্টার আছি, শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি আছি, বা বোলপুরে এসডিপিও আছি, আমি তখনও সাধারণ মানুষই ছিলাম। আমার প্রথম পোস্টিংয়ে বোলপুরে যখন আমার এই বন্ধু মুকুল ব্যানার্জি আমার সঙ্গে দেখা করতে গিয়েছে, আমি একটা রিক্সায় করে এসে তাকে স্টেশনে তুলে দিয়েছি, আমার সরকারি গাড়িতে নিয়ে এসে তুলে দিই। এটা আপনার সততা না কিপটে? আপনি কোনটা? মানে আপনি খানিকটা কিপটে বলতে পারেন, না হলে তখন ট্যাক্সি ভাড়া, বোলপুরে তখন ট্যাক্সি পাওয়া যেত না, এখন হয়তো পাওয়া যায়। আর একটু কিপটে না হলে আমার যতটা আয় আমাকে তো তার মধ্যে ব্যয় করতে হবে, আমি যদি তার বেশি ব্যয় করি তাহলে ধার করতে হবে, আর ধার করলে আমি আমার সততা রাখতে পারবো না, ধারটা তো শোধ করতে হবে। তো তাহলে অন্য পদস্থ আইপিএস অফিসাররা তারা তাদের চাকরি জীবনের পর প্রভূত পরিমাণ অর্থ থাকে, তাহলে কি তারা সবাই ঘুষখোর? দেখুন, আমি বলতে পারি আপনি যদি সরকারি কাজ করেন আর আপনি যদি সৎ লোক হন, আপনি ভালো কাপড় চোপড় পরতে পারেন, মোটামুটি একটা বাড়ি করে থাকতে পারেন, কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক যদি হন তাহলে অবশ্যই আপনি অসৎ লোক। আমার মাঝে মাঝে আপনাকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আমি তো সেনেকা, গ্রিক দার্শনিক সেনেকার আমি খুবই ভক্ত, তার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু এটাও আবার ঠিক কথা, সেনেকাকে কখনো কখনো সেই সময় দাঁড়িয়েই এবং পরবর্তীকালে অনেকে বলেছিল উন্মাদগ্রস্ত সেনেকাকে। আমার প্রশ্ন হচ্ছে, দার্শনিক কখনো কখনো উন্মাদগ্রস্ত হলেও মেনে নেওয়া যায়, কিন্তু একজন আইপিএস অফিসার তিনি সততার জন্য অনেকে যারা বলেন কোট আনকোট উন্মাদগ্রস্ত, সেই দেখুন, আমার জানা নাই যে কেউ আমাকে উন্মাদগ্রস্ত বলেন। আমার যে কথাগুলো আমি শুনেছেন যে উনি কারো কথা শোনেন না। যেমন ধরুন, আমার একজন প্রফেসর নদিয়া জেলায় তখন শাসক দলের নেতা ছিলেন, আমি নামও বলতে পারি তার। তো নদিয়াতে যখন এরকম অবস্থাটা তার মনে হচ্ছিল যে ভালো নয়, তিনি রাইটার্স বিল্ডিংসে এসেছিলেন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যারা দেখেন যে আমাকে যাতে ওখানে দেয়া হয়, যেহেতু উনি শিলিগুড়ির ব্যাপারটা জানতেন, বোলপুরের ব্যাপার জানতেন। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আমার শিক্ষক বলে আমি বলছি, যে ওনাকে নিয়ে গিয়ে সামলাতে পারবেন? উনি কারো কথা শোনেন না। আপনারা দেখেননি বোলপুরে আমাদের এমএলএকে অ্যারেস্ট করে হাজতে ঢুকিয়ে দিয়েছিলেন, এমপির ছেলেকে সে গরু তাড়া করে ধরেছিলেন, তো সামলাতে পারবেন? কেউ কিন্তু বলেনি যে উনি উন্মাদ বা উনি অসৎ, কেউ কোনোদিন বলেনি, কিন্তু উনি কথা শোনেন না। দেখুন, আমার বোলপুরে যখন আমি শাসক দলের এমএলএ
এবং এমপির ছেলেকে অ্যারেস্ট করি, তখন আমাকে এসপি, ডিএম, ডিআইজি হেডকোয়ার্টার এরা সকলে তো বলেছিলেন যে যা তো করে ফেলেছো, কিন্তু ওদেরকে জামিন দিয়ে দাও। তো আমি তাদেরকে বলেছিলাম যে দেখুন, নন বেলেবল অফেন্স কোর্টে নন বেলেবল ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা আইনটা ভালো করে দেখুন, নন বেলেবল ওয়ারেন্টে অ্যারেস্ট করে আমি জামিন দিতে পারি না, কোনো পুলিশ অফিসার দিতে পারেন না, আপনিও পারেন না, ডিজিও পারেন না, সিপিও পারেন না। তো তখন যিনি ডিআইজি হেডকোয়ার্টার ছিলেন তিনি বলেছিলেন যে নজরুল দেখো, আমাকে তুমি আইন শেখাতে এসো না, আমি তোমার থেকে অনেক বেশি দিন ধরে চাকরি করছি। তা আমার এটা ভালো লাগেনি, খুব খারাপ লেগেছিল। তো আমি কি বলেছিলাম জানেন? আমি বলেছিলাম যে দেখুন, আপনার অফিসে অনেক হেড কনস্টেবল আছে, তারা আপনার থেকে বেশি দিন চাকরি করছে, তাহলে তাদেরকে ডিআইজি হেডকোয়ার্টার করে আপনি হেড কনস্টেবল হন, তারা বেশি দিন চাকরি করে যায়। সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছিলাম। তা আমি খুব পরিষ্কার কথা বলে দিতাম, এই জন্যে সকলেই জানে যে উনি কারো অন্যায় কাজ করতে বলে কারো কথা শোনে না, কিন্তু আমাকে আইনসম্মত কোনো কাজ করতে বলা হয়েছে, কেউ বলুক তো যে আমি সেটা করিনি বা করতে পারিনি, কাজ কেন করব? আপনি তো একজন পুলিশের শীর্ষকর্তা ছিলেন এবং অন্যদিকে আপনি সাহিত্যিকও, তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় না দুটি বিষয় একদমই বিপরীতমুখী? একদমই না। পুলিশ কি মানুষ না নাকি? একটা শুধু ফারাক যে ধরুন আমি যদি ডাক্তার হতাম তাহলে আমার উপন্যাসের নায়ক নায়িকারা ডাক্তার হতেন, আমি যদি অন্য একটা পেশায় থাকতাম তাহলে আমার উপন্যাসের নায়ক নায়িকারা সেটা হতো। অসুবিধাটা কোথায় দেখুন, আমি একটা উপন্যাসে একজন ডাক্তারবাবুকে নায়ক করে লিখেছিলাম, কিন্তু তখন অসুবিধা হচ্ছে যেন উপন্যাস লিখতে গেলে ফাইনাল পয়েন্টসগুলো জানতে হয়। একটা কি অসুখ হলে কীরকম সিমটম হয়, সেখানে কি ওষুধ দেওয়া হয়, এমবিবিএস পড়তে গেলে কোন সেমেস্টারে কী পড়ানো হয় আমি জানি না। তখন আমাকে বারবার যারা ডাক্তার তাদের সঙ্গে আমাকে কথা বলতে হচ্ছে। একটা আমার উপন্যাস আছে একজন বিজনেসম্যানকে নায়ক করে, কিন্তু সেই কোথায় আমি যে জিনিসটা কিনবো কত কম দামে পাবো, কম দামে যদি না পাই তাহলে আমি ঠিক সময় বেচতে পারবো না, আমার ব্যবসায় দাঁড়াতে পারবো না। এই যে ফাইনাল পয়েন্টসগুলো আমাকে একজন ব্যবসায়ীর কাছ থেকে তখন জেনে নিতে হচ্ছে। কিন্তু আমি যখন বকুল লিখেছি, আপনারা জানেন ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়েছে, বকুল একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, সেখানে আমি না একজন আইপিএস অফিসার। সৃষ্টির মধ্যে তো সৃষ্টিকর্তা লুকিয়ে আছে, এটা তো অস্বীকার করতে পারবে না। দেখুন, আমি তাহলে আপনাকে আরেকটা উদাহরণ বলি। আমি যে পিএইচডির কাজ করেছিলাম সেটার বিষয় ছিল আত্মজীবনীমূলক উপন্যাস। তা আমি মৈত্রী দেবীকে ইন্টারভিউ করতে গিয়েছিলাম নহন্যতে, আপনারা জানেন। তো মৈত্রী দেবীকে প্রশ্ন করলে উনি প্রথমটা খুব রেগে যান, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, বিশেষ করে মির্জা ইলিয়া তাকে ঘিরে, লানুই বেঙ্গলি। তো তারপর খানিক থাকার পর যে উনি যখন শান্ত হলেন তখন উনি বললেন যে দেখুন, আমি যদি এস্কুমোদের জীবন নিয়ে উপন্যাস লিখতে যাই তা আমি কি লিখতে পারবো? আমি পরবর্তীকালে দেখেছি যে এগুলো কীভাবে তৈরি হয়। আমি আইপিএস হয়ে আর্মি অ্যাটাচমেন্টে গিয়ে এগুলোতে থেকেওছি কাশ্মীরে, সেখানে যারা ঘর রয়েছে তাদের কাছ থেকে জানলাম যে ধরুন দেওয়ালের জন্য যে আইসটা ব্যবহার করা হচ্ছে আর জানলার জন্য যে আইসটা ব্যবহার করছে তাতে ফারাক আছে। তো এই ব্যাপারগুলো তো সত্যিই মৈত্রী দেবী লিখতে পারবে না, আমিও লিখতে পারবো না, ওই এগুলো যারা তৈরি করছেন তারা লিখতে পারবে। তো ধরুন উপন্যাসে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে হয়, চরিত্রটাকে যে গড়তে হয় সেটা সেই জীবনটা যদি জানা থাকে খুব ভালোভাবে তাহলেই লেখা যায়। হ্যাঁ, তাহলে যেমন বকুল লিখতে আমার অসুবিধা হয়নি যে একজন ভিজিটর এসে কীভাবে দেখা করবে, তার সঙ্গে আমি যেরকম ডিল করি বকুল সেভাবে ডিল করবে, সেগুলো আমি জানি। যার জন্য আমার অনেক উপন্যাসী, ভূমিপুত্র নায়ক আইপিএস অফিসার, এরকম অধিকাংশ উপন্যাসে দেখবেন যে আমার নায়ক পুলিশ অফিসার, অন্তত অন্য লেভেলের পুলিশ অফিসারও আছে, এমনকি সাব ইন্সপেক্টর আছে, কারণ এই জীবনগুলো আমি জানি। যদিও আমি পুলিশে না থাকতাম তাহলে এইটা নিয়ে আমি লিখতে পারতাম না, এইটুকু আপনি বলতে পারেন। বাহ,
কোথাও কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ? কারণ দল এই মুহূর্তে বর্তমান যা পরিস্থিতি, দলের কিছুজন লোক বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল ফর্মে চাই, আবার বর্তমানে যে ঘটনা ঘটলো সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা, সেখানে মেয়র বলছেন যে পুলিশ অ্যাকশন নাও। তো কি মনে করছেন আপনি প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে? আপনার প্রশ্নে অনেকগুলো উত্তর দিতে হয়। প্রথমত, যে সুশান্ত ঘোষের উপর গুলি করতে গিয়ে গুলিটা বেরোয়নি, নাহলে হয়তো অন্যরকম হতে পারত। এইটার পরে যে ধরুন ফিরহাদ হাকিম বা সৌগত রায় বা অন্য লোকেরা যেসব মন্তব্য করছেন, সেটা কেন? এতদিন সাধারণ লোক মরছিল, এই নেতাদের তো মাথা ব্যথা হয়নি। এখন সুশান্ত ঘোষের উপর যদি গুলি হতে পারে, তাহলে ফিরহাদ হাকিমের উপরও হতে পারে, সৌগত রায়ের উপরও হতে পারে। অতএব তাদের এখন মাথা ব্যথা হতে শুরু করেছে যে এটা বন্ধ করা উচিত। এটা অত্যন্ত স্বার্থপরতা। এটা একটা উত্তর আমি বলছি, যে এটা অন্যদের ক্ষেত্রে যখন হচ্ছিল তখনই এটা নিয়ে তাদের ভাবা উচিত ছিল এবং বোধ করা উচিত ছিল যে যেটা চলছে সেটা ঠিক নয়। একটা। দ্বিতীয়ত, পুলিশ মন্ত্রী হিসেবে আপনি সার্থকতা কখন বলবেন তার উপর নির্ভর করছে। আপনি যদি বলেন যে পুরো পুলিশ বিভাগটাকে একদম দলদাসে পরিণত করে দেওয়া হয়েছে, সেখানে মমতা ব্যানার্জি আমার মনে হয় 100% সফল। আপনার ঝালদার ভারপ্রাপ্ত অফিসারের কথা মনে আছে? তপনকান্ত তো নিহত হলেন, নিহত হওয়ার আগে তাকে কি বলছেন যে আপনি যদি আসেন শাসক দলে তাহলে আপনাকে চেয়ারম্যান করা যাবে না, কিন্তু ভাইস চেয়ারম্যান করা যাবে। এই কথাটা শাসক দলের কোনো সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরকম কোনো নেতা বলতে পারেন? থানার ওসির বলার কথা কি, থানার আইসির বলার কথা কি? তিনি বলছেন, তার মানে তিনি সেই হিসেবে কাজ করছেন। তো এরকম যিনি কাজ করছেন তার কাছ থেকে অন্য দলের লোকেরা নিরপেক্ষতা আশা করতে পারে কি? পারে কি? তো মমতা ব্যানার্জি এই অবস্থায় নিয়ে আসতে পেরেছেন। যেমন আরজিকর কাণ্ডে আপনি কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা দেখলেন, টালা থানার ওসির ভূমিকা দেখলেন। তো এইটা যে উনি করতে পেরেছেন, এটাতে উনি 100% সফল। কিন্তু যদি বলেন যে পুলিশের কাজ মানুষকে নির্ভয়তা দান করা, মানুষের যাতে কোনো আতঙ্ক না থাকে যে আমাকে কে মেরে ফেলবে, আমার কি হবে, আমার মেয়ে কলেজে যাচ্ছে সে অক্ষত ফিরবে কিনা, আমার ছেলে কাজে যাচ্ছে সে বাড়িতে ফিরবে কিনা, এই চিন্তা যাতে না হয়। তো এইটা যদি বলেন, তো এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা আমাকে বলতে হবে না, ফিরহাদ হাকিম, সৌগত রায়রা বলছেন তো। তারা আবার এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী ভালোভাবে সামলাচ্ছেন সবকিছু। ভালোভাবে যদি সামলাচ্ছেন, তাহলে আর একজন আবার বলছেন কেন যে অন্য একজনকে পুলিশ মন্ত্রী করা হোক। একজন বলছেন সামলাচ্ছেন, কারণ তার যদি অন্যজন পুলিশ মন্ত্রী হয় তাহলে তার অসুবিধা হবে, সে বলছেন ভালোভাবে সামলাচ্ছেন। আর যার অন্যজনকে পুলিশ মন্ত্রী করলে সুবিধা হবে, তিনি বলছেন যে তিনি ভালোভাবে সামলাচ্ছেন না, অন্যজনকে পুলিশ মন্ত্রী করলেই ভালো হবে। ঠিক কি না? দেখুন, আমি আর একটা কথা এই প্রসঙ্গে বলবো, যে আমাদের যারা পুলিশে কাজ করেন, পুলিশ মন্ত্রীর অধীনে যারা কাজ করেন, তাদের কাজ করার স্বাধীনতা আছে। তো তাদের উচিত সততার সঙ্গে নিরপেক্ষভাবে আইন অনুসারে কাজ করা, কোনো দলের হয়ে নয়, কোনো গোষ্ঠীর হয়ে নয়, কোনো নেতার হয়ে নয়। মানে আপনি বলছেন আমাদের আইনে সেই প্রভিশন বা অবকাশ আছে? আইনে শুধু প্রভিশন আছে না, আমি তো আপনাকে বললাম যে আমাকে যদি কেউ অন্যভাবে কাজ করতে বলে, সে আমার বস হতে পারে, আমি বললো তাহলে আপনি লিখে দেন। মানে আইনে এটা লিখিতভাবে বলা আছে, এটা আমার মন গড়া কথা নাই। আপনি এখনই যদি কম্পিউটার কমান্ড দেন, আমাদের আইএস আইপিএস অফিসারের জন্য অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে। তা আমি তো যারা বলে আমি তাদেরকে পরিষ্কার করে বলি যে কোনো আইপিএস অফিসার এত অসহায় নয়, সে যদি সৎ হয়, সে যদি আগে 5টা অপরাধ করে আছে যে তাকে যে কোনো সময় জেলে ঢোকানো যাবে, তাহলে সে ভয় পাবে।
Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962337. আমি একেবারে শেষ দিকে চলে এসেছি। আমি দ্রুত কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো খুবই সংক্ষিপ্ত প্রশ্ন। একেবারে শেষ মুহূর্তে আপনি কি মনে করেন পশ্চিমবাংলায় এই মুহূর্তে ধর্মের নামে রাজনীতি চলে? অবশ্যই চলে। আপনি কি মনে করেন পরস্পরের বিরোধী দুই রাজনৈতিক শক্তি আসলে তারা মিত্র? অবশ্যই মিত্র। মানে এক ধর্মের লোক যদি ধর্মীয় রাজনীতি করে তো অন্য ধর্মের লোকেরা সেই দিকে উৎসাহিত হবে। আপনি কি মনে করেন রাজনীতিবিদরা যারা শীর্ষ স্তরে বিভিন্ন রাজনৈতিক দলে আছেন তারা আসলে মানুষকে বোকা ভাবে, একসময় যেমন জুলিয়াস সিজারও ভাবতেন? দেখুন, তারা প্রচণ্ড ধূর্ত, চতুর, বুদ্ধিমান লোক আমি বলছি না কিন্তু, এবং তারা মানুষকে কিভাবে ঠকাতে হয়, মানুষকে আবেগকে কাজে লাগিয়ে কিভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে হয় সেটা খুব ভালো জানেন। এবং আমাদের দেশের সে কেন্দ্র সরকারে বলুন, রাজ্য সরকারে বলুন, যারা এখন ক্ষমতায় আছে তারা নিজেদেরকে সৎ বলে দাবি করতে পারেন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা আরজিকর ঘটনা এবং পরবর্তীকালে নৈরাশ্যজনক। দেখুন, আমাদের দেশটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে কিন্তু পুরোপুরো যুক্তরাষ্ট্রীয় নয়, এতে ইউনিটারি বায়াস আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার ধারণা পরিষ্কার হবে। দেখুন, ইউএসএতে খুব সাম্প্রতিককালে ভোট হলো, সেখানে আমাদের এখানে যেমন রাজ্যসভা আছে, লোকসভা আছে, সেখানে সেনেট আছে, কংগ্রেস আছে। কংগ্রেসের যারা বিভিন্ন রাজ্য থেকে জনসংখ্যার অনুপাতে একটা কনস্টিটিউশন থেকে নির্বাচিত হয়, কিন্তু সেনেটে সে রাজ্য বিরাট বড় হোক বা সে রাজ্য এতটুকু হোক, সকলের দুজন প্রতিনিধি। এটা কেন? যে তাহলে এই যে সেনেটে কোনো বড় রাজ্যের তত দবদবা যাকে বলে সেটা থাকবে না। যেমন আমাদের এখানে কিন্তু তা নয়, রাজ্যসভার সিটও বড় রাজ্যগুলোতে বেশি, ছোট রাজ্যগুলোতে কম। তাহলে রাজ্যসভাতেও রাজ্যগুলো মানে সম প্রতিনিধিত্ব নাই। অতএব এখানে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটাতে ইউনিটারি বায়াস আছে, কেন্দ্রীয় সরকারের হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া আছে। অবশ্যই কিছু যুক্তরাষ্ট্র কাঠামো আছে এখানে। আমার সর্বশেষ প্রশ্ন, কোথাও কি মনে হয় আপনার এই সময়ে দাঁড়িয়ে এখনই 26-এ এ রাজ্যে রাজনৈতিক গতি প্রকৃতি কোথায় যাচ্ছে সেদিকে অনুভব করা যাবে না বা অনুধাবন করা যাবে না, মানে টু আর্লি টু সে, কিন্তু এটা খুব পরিষ্কার 2026 শাসক এবং বিরোধী যা ভাবছে, সাধারণ বুদ্ধিমান সৎ নাগরিক অন্যরকম ভাবছে? দেখুন, আমি নিজেকে একজন নাগরিক হিসেবে যেটা ভাবছি, অন্য নাগরিকরাও আশা করি অন্তত কেউ কেউ এরকম ভাবছেন। চার্চিলের একটা কথা আছে যে কোথাও গণতন্ত্র আছে কিনা বাহ্য আড়ম্বর না করে একটা ক্রাইটেরিয়া দিয়ে খুব ভালোভাবে বোঝা যায় যে একজন ভোটার বুথে মানে নির্ভয়ে ঢুকে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্ভয়ে এসে শান্তিতে বাড়িতে থাকতে পারে। এটা চার্চিলের কথা, আমাদের একটা ইলেকশন পিটিশনে সুপ্রিম কোর্ট কোর্ট করেছিল, আমি সেখান থেকে জেনেছি। তো এর অর্থটা কি? যে গণতন্ত্র আছে তখনই বলা যাবে যখন আমি যদি ভোটে দাঁড়াতে চাই দাঁড়াতে পারবো, তার জন্য আমাকে বহু কোটিপতি হতে হবে না বা আমাকে ক্রিমিনাল হতে হবে না। আমি যদি একটা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে চাই আমি দিতে পারবো, তার জন্য আমাকে বাড়িতে আটকে রাখা হবে না। বা আমি যদি ভোট দিতে আসি, আমার অভিজ্ঞতা খুবই খারাপ, আমি দেখেছি
যে কেউ ভোট দিতে আসলে লাইনে দাঁড়ালে তার উপর বোমা মারা হচ্ছে, গুলি করা হচ্ছে তাকে। তারপরেও যদি কোনো ভোটার গিয়ে বুথে ঢুকছেন, প্রিজাইডিং পোলিং অফিসারদের সামনে তার হাতে কালিমা খেয়ে তার ভোটটা অন্য লোক দিয়ে দিচ্ছে, এবং বুথের ভিতরে অস্ত্র নিয়ে লোক আছে এই ভোট দেওয়ার জন্য। তো এই রকম চললে গণতন্ত্র বলে কিছু থাকবে না, এটা গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র তখনই হবে যখন প্রতিটি ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে, বা প্রতিটি লোক ইচ্ছে করলে সে প্রার্থী হতে পারবে। আপনারা দেখেছেন পঞ্চায়েতে ভোটের সময়, আমি এই নিয়ে একটা বইও লিখেছি শেষের শুরু বলে, যে তারা সেখানে নমিনেশন পেপার ফাইল করতে যাচ্ছে, তারা সেখানে ঢুকতে পারছে না। না, এ তো আমরা সবাই জানি, এ তো আর নতুন করে বলার কিছু নেই। নতুন করে না, আমি যেটা বলছি হাইকোর্টে তারা আসলো, হাইকোর্ট দায়িত্ব দিল যে এদেরকে নিয়ে গিয়ে নমিনেশন পেপার ফাইল করতে দেওয়া হোক। রাস্তায় গিয়ে তাদেরকে গুন্ডার সামনে ছেড়ে দেওয়া হলো, গুন্ডারা তাদের উপর গুলি করলো, তাতে লোক মারাও গেল। এটা গণতন্ত্র? অবশ্যই এই প্রশ্ন নিয়েই আমরা থাকবো। আমরা জপল সার্ত্রের বিভিন্ন নায়কের কথা শুনেছি, আমরা দস্তয়েভস্কির এমন সব নায়কের কথা শুনেছি যারা সিস্টেমের বড্ড বেশি, তারা মনে করেন অনেকেই যে সিস্টেমের পক্ষে বেমানান। আমরা আলবের কামুর লেথ্রঞ্জের অর্থাৎ আউটসাইডার পড়েছি। অনেকে বলেন আমাদের সমাজেও নজরুল ইসলামের মতো মানুষকে দরকার, তার কারণ এমন কিছু বেমানান মানুষ যারা খুব সহজে সপাটে সত্যি কথা বলতে পারেন কোনো কিছু না ভেবে। নজরুলদা, আপনি সুস্থ থাকুন, আপনার পড়াশোনা, আপনার সরব থাকা আমাদের অনুপ্রাণিত করে। অনেক ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকুন।